আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসছি আবার কলেজ অ্যাডমিশন হায়ার ম্যাথের ম্যারাথন 02 নিয়ে। কি খবর আপনাদের সবার? আপনারা কি সবাই লাইভটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন নাকি? আমাকে প্লিজ একটু জানাবেন। সর্বপ্রথম আজকে আমি চেক করবো যে আজকে আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে নাকি। দেখি আমি একটু চেক করি। আমি একটু চেক করি, হ্যাঁ, আপনারা একটু চেক করেন। চলে আসছি আবার। হ্যাঁ, আচ্ছা, কে সবকিছু মোটামুটি মনে হচ্ছে সাউন্ড সিস্টেম ঠিক আছে। আমি লাস্টের ম্যাট্রিক্স নির্ণায়কের 3টা লেকচার নিয়ে ফেলছি অলরেডি। ম্যাট্রিক্স নির্ণায়ক 1, 2, 3, সেখানে 2 আর 3 নম্বর লেকচারে কি পরিমাণ যে পেইন খাইছি আমি সাউন্ড নিয়ে, কি আর বলবো আমি। যাই হোক, আহ তখন হচ্ছে যে একটু সাউন্ডের হচ্ছে সেটিংস একটু প্রবলেম ছিল, কিন্তু আজকে আমার মনে হচ্ছে সবকিছু ঠিক আছে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কলেজ অ্যাডমিশনের হায়ার ম্যাথের ম্যারাথন 02 নিয়ে। আমি ফাহাদ হোসেন স্বপন তোমাদের সাথে আছি। এখন এখন তোমরা তো ক্লাস করতে করতে মানে বিরক্ত সবাই। অনেক ক্লাস, ম্যাথ ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, প্রচুর ক্লাস হচ্ছে যে একসাথে। কিন্তু কিন্তু কিছু করার নাই, এখন তো করতে হবে। সামনে যেহেতু কলেজ এডমিশন আছে, আর তাছাড়া ইন্টারমিডিয়েটেরও ক্লাস তোমার শুরু হয়ে গেছে পাশাপাশি। তো তোমরা প্লিজ কষ্ট করে যারা যারা যুক্ত হওয়ার, প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও। বিশেষ করে আমি আজকে অনেক কিছু শেখাবো, অনেক নতুন নতুন টপিক তোমরা জানতে পারবা, কিন্তু অবশ্যই তোমাদেরকে এই জন্য লাইভে উপস্থিত থাকতে হবে। তোমরা একটু প্লিজ বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, যাতে যারা যারা কলেজ অ্যাডমিশন নিয়ে বেশি তোমার কি ফ্যাসিনেটেড এবং কলেজ অ্যাডমিশন নিয়ে বেশি সিরিয়াস, তাদের আজকের ক্লাসটা যে কি পরিমাণ উপকার হবে এটা ফর শিওর। তো আমার এই ক্লাসটা নেওয়ার কথা ছিল কখন? রবিবার দিন রাত 8টা বাজে আমার এই ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু আমার একটু শারীরিক অসুস্থতার কারণে আমি ক্লাসটা নিতে পারিনি। তো আজকে হচ্ছে যে তোমার বলে দিছিলাম আমি যে মঙ্গলবার রাত্রেবেলা 9:30 বাজে আমি আসবো লাইভে। তো যেই কথা সেই কাজ, বরাবর ঠিক 9:30টার দিকে চলে আসছি। তো তোমরা ভালো আছো নাকি আমাকে একটু জানাবা দেখি। তোমরা একটু ভালো আছো নাকি জানাবা। আমি মোবাইল অফ করে দিই, আমি একটা কাজ করি, আমি ট্যাব থেকে একটু লাইভটা দেখি। এবং মনে হচ্ছে আজকে কেন জানি সাউন্ড সিস্টেম তো আমার মনে হচ্ছে একদম পারফেক্ট, ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা নাই। দেখি তোমরা সবাই একটু প্লিজ আমাকে জানাও তোমরা কেমন আছো। আমিও একটু হচ্ছে যে তোমার কি করি, আমিও একটু তোমার এখান থেকে একটু চলে আসি আমাদের কলেজ এডমিশনের গ্রুপে। ওকে, কলেজ এডমিশনের গ্রুপ পেয়ে গেছি আমি। হ্যাঁ, লাইভ ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, সাউন্ডও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, পারফেক্ট, কোনো অসুবিধা নাই এখানে। অল ক্লিয়ার। স্যার এইচএসসি 27-এর জন্য ম্যাথলেসের অফলাইন কি আর হবে না? এইচএসসি 27-এর জন্য ম্যাথলেসের তো অফলাইন চলতেছেই। অফলাইন অনেকগুলো ব্যাচ হবে 27-এর জন্য। 27-এ অলরেডি রবি মঙ্গল বৃহস্পতিবার তোমার বিকাল 4টা থেকে 5টার ব্যাচ, রানিং ব্যাচ চলতেছে। কিছুদিন পরেই তোমাদের যখন এসএসসি রেজাল্ট দিয়ে দিবে, তারপর রেজাল্টের পরবর্তী একটা যে মূল ব্যাচ, সেটা শনি সোমবার বিকাল 3টা থেকে 4টার ব্যাচ হবে। এখন অনলাইনে তোমার ভর্তি চলতেছে, কিন্তু এই কলেজ এডমিশনের ক্লাসগুলোতে স্টুডেন্ট উপস্থিতি এত কম, সেটা দেখে খুব খারাপ লাগতেছে আমার। আচ্ছা, আবিদ হাসান জি, আছি আমি, আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের একটা কোনো কথাবার্তা না বলে আমরা একটা কাজ করি, আমরা আজকে পড়া শুরু করে দিই। কিন্তু একটা কথা আমি বলবো, যারা যারা এই কলেজ এডমিশনের ক্লাসগুলো করবা, এখন অনেকে মনে হতে পারে স্যার এটা কি শুধু কলেজ এডমিশনের জন্য প্রযোজ্য? আরে পাগল না, এখানে অনেক বেসিক আছে, যে বেসিক গুলোকে কাজে লাগালে তুমি মানে এইচএসসির উচ্চতর গণিতের মধ্যে কি পরিমাণ যে হেল্প পাবা। তো মানে এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ বেসিক ক্লাস, এটা এরকম ক্লাস না যে শুধু তোমার কলেজ অ্যাডমিশনের জন্যই প্রযোজ্য। কলেজ অ্যাডমিশনে তো কাজে লাগবে, কিন্তু বাকি সবকিছুর জন্যই কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা আর কথাবার্তা না বাড়াই। যারা যারা আসো অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো আমরা ক্লাস শুরু করে দিই। তো ফাইন, একদম শুরুতে আজকে কিন্তু আমরা যে যে টপিক গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2, 7, 10 এই চ্যাপ্টার গুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো 2 নম্বর কি, একটা হচ্ছে বহুপদী সমীকরণ, একটা হচ্ছে অসীম ধারা, আর একটা হচ্ছে তোমার কি দ্বিপদী বিস্তৃতি। তো এই টপিক গুলা থেকে প্রশ্ন প্রচুর আসে, তো সেগুলো আমরা কথা বলবো। তো একদম শুরুতেই দেখি প্রথমে আমরা বললাম কি বহুপদী সমীকরণে কি কি আছে। আমরা খুব শর্টে দেখবো অনেক কিছু পড়ে ফেলবো, মানে খুব তাড়াতাড়ি অনেক কিছু পড়ে ফেলবো যদি তোমরা একটু সাথে থাকো আর কি। আচ্ছা, তো এগুলো যেহেতু বেসিক, আমি বারবার বলতেছি এগুলো যেহেতু পিওর বেসিক, ঠিক আছে, তো এগুলো সবার জন্য প্রযোজ্য। ইভেন ইভেন
9-10 স্টুডেন্টদের জন্য, 9-10 ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু খুব প্রযোজ্য। 9-10 ছাত্রছাত্রীরাও এগুলো করতে পারবে একদম বিনা টেনশনে। আবার আবার এইচএসসির উচ্চতর গণিতের জন্য যেই যেই হচ্ছে যে তোমার এই টপিক গুলো, এগুলো আবার এইচএসসি উচ্চতর গণিতে আছে, তো সেগুলোর জন্য অনেক বেশি কাজে দিবে। তো বহুপদী সমীকরণ একদম শুরুতে যদি বলতে হয়, সেটা হচ্ছে এক চলকের বহুপদী, তাকে নিয়ে কথা বলতে হবে। প্রশ্ন হচ্ছে এক চলক কি? ভাই চলক একটা, মানে ভ্যারিয়েবল হচ্ছে যে একটা, ভ্যারিয়েবল দুইটা না। তো এক চলকের বহুপদী বলতে কি বোঝায়? আমরা যদি এরকম বলি, ধরো a ইন্টু এক্স টু দি পাওয়ার 0, একটু মনোযোগ দিবা, a ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তো এখন এখানে সর্বোচ্চ ঘাত কত? এক্স এর পাওয়ার 0, মানে সর্বোচ্চ ঘাত আসলে 0। তো তোমরা বলতে পারো স্যার এক্স টু দি পাওয়ার 0 মানে কত? ভাই এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1। এখন অনেক ছাত্রছাত্রীরাই সত্যি কথা কি জানো, এটাই জানা না যে এক্স টু দি পাওয়ার 0 মানে 1। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এক্স টু দি পাওয়ার 0 মানে কেন 1, তোমরা বলবো স্যার আমরা তো পড়ে আসছি 1 এর জন্য 1। না, পড়ে আসছি 1 বলে 1 এরকম কোনো কথা নাই। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতে পারি। যেমন যেমন বলতে পারি, ধরো 2 টু দি পাওয়ার 5 মানে কত বলো তো? 2 টু দি পাওয়ার 5 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাই না? 5টা 2, তাই তো? হ্যাঁ তাই। 2 কিউব মানে কত বলো তো? 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, জাস্ট 3টা 2। এখন আমি যদি এই 2 টু দি পাওয়ার 5 দ্বারা 2 কিউবকে ভাগ করি, তাহলে কি পাওয়া যাবে বলতো? তাহলে এখানে 5টা 2 আছে, আর নিচে আছে 3টা 2, তাই তো? তাহলে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা হচ্ছে মোকাবেলা। তো তাইলে এখানে থাকে কয়টা 2? 2টা 2, তাই তো? 2টা 2 থাকে। এন্ড তোমরা বলতে পারো যে আচ্ছা স্যার 2টা 2 থাকে, এটা তো বুঝলাম, কিন্তু তোমরা কি এটা বুঝতে পারছো? আমরা বলি না ভাগ থাকলে বিয়োগ হয়। আরেকবার, আমরা বলি ভাগ থাকলে বিয়োগ হয়, বলি না আমরা? কেন বলি? তুমি দেখতে পাচ্ছ এখানে 2টা 2 আছে, এটাই। এই যে 5 থেকে 3 ভাগ আছে, এরা 5 থেকে 3 বিয়োগ দিলে কি হবে? 2 হবে না? তো এটাকেও আসলে লেখা যায় 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3। 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 মানে কত আলটিমেটলি? ভাগ থাকলে বিয়োগ হয়েছে 2 স্কোয়ার। দেখো মিলে গেছে, 2 স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, মানে পারফেক্ট সবকিছু। তো তোমরা বলতে পারো স্যার এটার সাথে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এর সম্পর্ক কি? অবশ্যই আছে। একটু যদি খেয়াল করো তাহলে তোমরা এটা দেখতে পাবে। মনোযোগ মনোযোগ দিও। এটা যদি খেয়াল করো, আমি যদি 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 না বলি, আমি যদি শুধু 2 কিউব ডিভাইডেড বাই 2 কিউব বলি, তাহলে 2 কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, আবার 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে? তাহলে 2 2 2 মোকাবেলা এগুলা, তাহলে এখানে কি থাকে? 1 থাকে। তো তাইলে 2 কিউব বাই 2 কিউব ইকুয়াল টু 1 হয়। তো তাহলে এক্ষুনি তোমরা দেখে আসছো, ভাগ যদি থাকে তাহলে পাওয়ার থেকে পাওয়ারকে বিয়োগ করা যায়, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তো তাইলে এখন আমি যদি এখানে 3 মাইনাস 3 এটা লিখি, তাহলে ভাগ থাকলে বিয়োগ লিখতে পারবো ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি বলা যায়? সুতরাং 2 টু দি পাওয়ার 0 মানে 1। তোমরা কি বুঝতে পারছো নাকি? দেখো তো, এই যে দেখো 2 টু দি পাওয়ার 0 মানে 1 আসছে, দেখছো কেমন একটা জিনিসের প্রমাণ হয়? তো 2 টু দি পাওয়ার 0 মানে যদি 1 হয়, তাহলে 3 টু দি পাওয়ার 0 কত? 1। 4 টু দি পাওয়ার 0 কত? 1। 5 টু দি পাওয়ার 0 1। তো তাইলে x টু দি পাওয়ার 0 কি হবে? 1 হবে। এই যে x টু দি পাওয়ার 0 এখানে 1 আমরা লিখে দিছি। তো এটা জাস্ট একটা অফ টপিকের পড়া, আমি জাস্ট অফ টপিকের পড়া একটু জাস্ট তোমাদেরকে পড়াইলাম। ওটা জাস্ট মানে ওটা মানে জাস্ট এমনি পড়াইলাম যে এক্স টু দি পাওয়ার 0 মানে যে 1, সেটার একটা ব্যাখ্যা দিলাম তোমাদেরকে। তো আমরা পড়তেছিলাম কি? আমরা পড়তেছি হচ্ছে তোমার এক চলকের বহুপদী তার সর্বোচ্চ ঘাত। তো যখন আমি a ইন্টু এক্স টু দি পাওয়ার 0 বললাম, এখানেও এক্স আছে, কিন্তু এক্স এর পাওয়ার কত? 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে এক্স এর ঘাত কত? 0, সেটাই লিখছি আমরা 0। তো যদি যদি না লিখি, আমরা যদি এরকম কিছু একটা লিখি এ এক্স প্লাস বি, যেটা দেখতে পাচ্ছ এ এক্স প্লাস বি, এটাও এক চলকের বহুপদী। তো তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স এর সর্বোচ্চ ঘাত 1। তোমরা বলতে পারো যে স্যার এখানে এক্স তো একটাই আছে, এক্স তো নাই। আছে, এই যে দেখো এক্স টু দি পাওয়ার 0, মানে এখানে এক্স এর পাওয়ার 1 আছে, এক্স এর পাওয়ার 0 আছে, কিন্তু এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। এই জন্য এক্স টু দি পাওয়ার 0 তো লেখার প্রয়োজন নাই, এটা আশা করি বুঝে গেছো। তো যদি আমরা আবারও লিখি
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে বাবা এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। সর্বোচ্চ ঘাত, এক্স এর ঘাত 2ও আছে, 1ও আছে, 0ও আছে, কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আচ্ছা, আবার দেখি, বুঝছো তো? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি যদি আমরা বলি, তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। যা দেখতে পাচ্ছ এরা সবাই এক চলকের বহুপদী। এরা কি বহুপদী? এক চলকের। ঠিক আছে, এরা এক চলকের বহুপদী। তো তোমরা বলতে পারো যে স্যার এক চলক যে আপনি বুঝছেন কেমনে? এই যে দেখো এক্স এক্স এক্স, এটা হচ্ছে যে চলক, মানে একটাই আছে এখানে এক্স। আর বাকি সব এ বি সি ডি যেগুলো দেখো ওগুলো হচ্ছে ধ্রুবক, ওগুলো চলক না। তো তাহলে চলক এখানে হচ্ছে একটাই আছে, সেটা এক্স। এরকম হইতে পারে চলক দুইটা আছে, এক্স আর ওয়াই, সেক্ষেত্রে দুই চলকের বহুপদী হবে। তিনটা চলকের বহুপদী হইতে পারে, কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এক্স হচ্ছে একটা আননোন বা ভ্যারিয়েবল। ওইখানে ওর মানটা তুমি জানো না, আননোন যেহেতু, তো ওকেই আমরা চলক বা ভ্যারিয়েবল বলবো। চলক একটাই, সেটা হচ্ছে এক্স। এ বি সি ওর হচ্ছে ধ্রুবক বা সহগ, যে সাথে থাকে সে সহগ। ঠিক আছে না? আচ্ছা, আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। এক চলকের বহুপদীর পরে আমরা যদি পড়তে চাই, ডেফিনেটলি পড়তে হবে আমাদেরকে দুই চলকের বহুপদী। তো দুই চলকের বহুপদীর উদাহরণ আমার কাছে অনেকগুলো আছে। তোমরা লিখতে পারো, ধরো লিখতে পারো এ এক্স প্লাস বিওয়াই প্লাস 5, যেটা দেখতে পাচ্ছ। আচ্ছা, আরেকটা কথা মাঝখান দিয়ে বলে রাখি, আচ্ছা কয়েকটা এখানে দেখো আমি টপিকের নাম কি লিখছি, বহুপদী ও বহুপদী সমীকরণ। এটা কিন্তু দুইটা কথা। বহুপদী, এরা সবাই বহুপদী, এরা কিন্তু কেউ বহুপদী সমীকরণ না। তাহলে বাবা সমীকরণ কখন হবে? যখন ইকুয়াল টু দিয়ে 0 লিখবো তখনই সমীকরণ হবে, এছাড়া সমীকরণ হবে না। তো তাইলে ইকুয়াল টু 0 ছাড়া ও হচ্ছে জাস্ট বহুপদী, ইকুয়াল টু 0 দিলে সে হচ্ছে বহুপদী সমীকরণ। আচ্ছা, এবার আমরা আসি দুই চলকের বহুপদীতে। তোমার মনে হয় বুঝে গেছো। দেখো দুই চলকের বহুপদী, এখানে এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াইও একটা ভ্যারিয়েবল বা চলক, তাহলে ওরা দুই চলকের বহুপদী। কিন্তু দুই চলকের বহুপদী হওয়া সত্ত্বেও সর্বোচ্চ ঘাত কত? এক্স এর সর্বোচ্চ ঘাত 1, ওয়াই এর সর্বোচ্চ ঘাত 1, তাহলে আমরা সর্বোচ্চ ঘাত বলতে পারবো 1। আশা করি বুঝছো। এবার যদি এরকম লিখি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ডি ওয়াই কিউব। আচ্ছা, আমি আরেকটা বহুপদী লিখলাম, ডেফিনেটলি এটা এখনো বহুপদীর সমীকরণ হয় নাই। তো এই যে বহুপদী লিখছি, এখানে এখানে দেখো দেখি সর্বোচ্চ ঘাতটা কত, তোমরা বলতে পারবা? দেখো সর্বোচ্চ ঘাত কি, এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 3, ওয়াই এরও সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে অবশ্যই এটার সর্বোচ্চ ঘাত হবে 3। একদম সহজ, একদম মানে একদম একদমই সহজ। আচ্ছা, আমরা চাইলে আরো একটা উদাহরণ লিখতে পারি, যেমন এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। অনেক বিশাল একটা তোমার কি লিখে দিলাম। আচ্ছা, রিয়েলি সরি, এটা কি হয়ে গেল? ওকে, আচ্ছা এটাকে আমি লক করছিলাম, যে মেবি লক করে নেই, কাজ করি এটাকে আমি লক করে ফেলি। ওকে ওকে, তো তাইলে যেটা দেখতে পাচ্ছ, এই যে ইকুয়েশন না সরি, এটা হচ্ছে বহুপদী। এখানে কেউ বলতে পারবা যে এই দুই চলকের বহুপদীর সর্বোচ্চ ঘাত কত? তাহলে দেখা যাচ্ছে এক্স এর পাওয়ার 2, ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে অবশ্যই এই বহুপদীর এই বহুপদীর দুই চলকের বহুপদীর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আমার মনে হয় বুঝে গেছে এটা। জি ভালো, আপনি কেমন আছেন? ফ্রি ক্লাস ম্যাথলেটস এই 27 এর জন্য ফ্রি ক্লাস তোমরা করতে পারবা, অসুবিধা নেই। আর কি ফ্রি ক্লাস, এই যেগুলো করতেছে এগুলো তো ফ্রি ক্লাস, ঠিক আছে না? আচ্ছা ফাইন, এখানে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত, এই জন্য আমাদের খুবই খারাপ লাগতেছে। তোমরা এই যে এইচএসসি যারা যারা স্টুডেন্ট আছো, তারা সবাই যদি এই ক্লাসগুলো করো কোনো অসুবিধা নাই, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিতে পারো, যেমন এটা তো বেসিক, তাই না? আচ্ছা
এখন অনেক ধরনের কথাবার্তা আছে, আমি একটু বলে দিই, কিন্তু কলেজ এডমিশন এগুলো আসলে বেশিবার আসছে, অনেকবার আসছে। সমমাত্রিক বহুপদী, টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে সমমাত্রিক বহুপদী। এটাকে কাকে বলে? যেই বহুপদীর প্রত্যেকটা পদে চলকের ঘাত সমান তাকে বলে সমমাত্রিক বহুপদী। আরেকবার, যেই বহুপদীর প্রতিটি পদে চলকের ঘাত সমান তাকে সমমাত্রিক বহুপদী বলে। তো তাইলে এই যে দেখা যায় এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, যেই বহুপদীর প্রত্যেকটা পদে চলকের ঘাত সমান, তো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এই যে এক্স স্কোয়ার, এখানে চলকের ঘাত কত? 2, ঠিক আছে না? এক্স এর পাওয়ার 2। এখানেও দেখো দেখি, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, মোট মিলে চলকের ঘাত কত? 2। আবার এই যে ওয়াই স্কোয়ার, এখানেও চলকের ঘাত কত? 2। তাহলে যেই বহুপদীর প্রত্যেকটা পদে চলকের ঘাত সমান তাকে বলে সমমাত্রিক বহুপদী। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তো তাহলে এটা দিয়ে যদি তোমার প্রশ্ন আসে যে নিম্নের কোনটি সমমাত্রিক, তোমরা পারবা না পারবা না? জাস্ট দেখবা যে বহুপদীর প্রতিটি পদে চলকের ঘাত সমান তাহলে সমমাত্রিক বলে, এটা তোমাদের মাথায় রাখবা। আচ্ছা, তো আমার মনে হয় তোমরা এটা পারবা, একদম সহজ। আমরা নেক্সট স্লাইডে যাই, আজকে আসলে অনেক পড়া। নেক্সট স্লাইডে দেখো, তুমি বলছে অসমমাত্রিক বহুপদী। তো অসমমাত্রিক বহুপদী জিনিসটা কি? যে বহুপদীর প্রতিটি পদে চলকের ঘাত সমান নয়, শেষ। যে বহুপদীর প্রত্যেকটা পদে চলকের ঘাত সমান নয় তাকে বলে অসমমাত্রিক বহুপদী। তো দেখি আমরা এখানে কি অবস্থা। এই যে এক্স স্কোয়ার আছে, এখানে পাওয়ার কত বাবা? এখানে 2। এটা একটু ভুল হয়েছে, সরি, এটা একটু ভুল হয়েছে। এটাকে ফিল করে দিতে হবে কি দিয়ে? এই যে কালো কালার কিছু একটা দিয়ে ফিল করে দিতে হবে। এখানে কিছু নাই, তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তো তাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ। তো তাইলে তাইলে এই যে ওয়াই স্কোয়ার, এখানে সর্বোচ্চ ঘাত কত? 2, ওয়াই এর পাওয়ার 2। তারপরে 2gx, এখানে এক্স এর পাওয়ার কত? 1। 2fy, এখানে ওয়াই এর পাওয়ার কত? 1। এই যে প্লাস সি, তোমরা বলতে পারো স্যার এখানে তো এক্স ওয়াই কিচ্ছু নাই, আছে। যে কোনো একটা চিন্তা করতে পারো, ধরো এক্স এর পাওয়ার 0 বা ওয়াই এর পাওয়ার 0। তো তাইলে এখানে আসলে আছে পাওয়ার 0। তো তাইলে যেই বহুপদীর প্রত্যেকটি পদের চলকের ঘাত সমান নয়, সমান না কিন্তু এখানে 2 2 1 1 0 সমান নয়, তাকে কি বলে? অসমমাত্রিক বহুপদী বলে। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। এটা একদম সহজ, একদম ইজি, কঠিন টোটালি না। তো এটাও তোমরা আশা করি পারবা। এবার নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইড থেকে তোমাদের আনসার দেওয়া শুরু হবে। প্লিজ আমাকে আনসার দাও, তোমরা পারবা নাকি আমি একটু দেখি। হ্যাঁ, আমরা একটু দেখবো কি বললো। px equal to 2x to the power 6 minus 3x to the power 5 minus x to the power 4 plus twice x minus 5। আচ্ছা, আমি বলি, যে উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই কলেজ এডমিশনে আসছে, আমি লিখি নাই আর কি। হয় এনডিসি তে, নয় হলি ক্রসে, নয় সেন্ট জোসেফে, একটা না একটাতে তোমার কি এগুলা প্রশ্ন বিগত বছরে আসছে। ওকে, তো তোমরা কিন্তু এগুলা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো তাহলে এই যে লেখা আছে একটা বহুপদী, এই বহুপদীর কয়েকটা উদাহরণ দিচ্ছে। যে 1 নম্বর বলছে মাত্রা 6, 2 নম্বর বলছে মুখ্য সহগ 2, 3 নম্বর বলছে ধ্রুবপদ 5। এখানে কোনটা সঠিক? 1 2 2 3 1 3 না 1 2 3, কোনটা সঠিক থেকে আমরা কি বলতে পারবো? আচ্ছা, অনেকে বলবে স্যার আমরা তো জানি না মাত্রা জিনিসটা কি। এটা অনেকে এখন বলবে, স্যার আমরা তো জানি না যে মাত্রা জিনিসটা কি, বা স্যার আমরা তো জানি না মুখ্য সহগ জিনিসটা কি। স্যার হয়তো ধ্রুবপদ 5, এটা বুঝলাম, ধ্রুব সংখ্যা হচ্ছে 5, কিন্তু মাত্রার মুখ্য পদ কি? ভাই একদম সহজ, এগুলো কোনো টপিকই না। দেখো মাত্রা কি? মাত্রা হচ্ছে সর্বোচ্চ ঘাত, ওইটাই হচ্ছে মাত্রা। তাহলে দেখে বলতো, এক্স এর পাওয়ার 6, এক্স এর পাওয়ার 5, এক্স এর পাওয়ার 4, এক্স এর সর্বোচ্চ ঘাত কি? সর্বোচ্চ ঘাত বা মাত্রা আমি লিখে দিই, সর্বোচ্চ ঘাত। সর্বোচ্চ ঘাত বা মাত্রা একই কথা আসলে। তো তাহলে সর্বোচ্চ ঘাত কত দেখা যাচ্ছে? 6। নিঃসন্দেহে এখানে সর্বোচ্চ ঘাত 6।
মানে 1 নাম্বার তো শিওর, একদম কোনো ভুল নাই। এবার বলছে মুখ্য সহগ। ভাই মুখ্য সহগ কি? সর্বোচ্চ ঘাতের যেটা সাথে থাকে তাকেই মুখ্য সহগ বলে। তো তাইলে আমরা কি বলবো, যে সর্বোচ্চ ঘাতের যেটা হচ্ছে সহগ, তাই মুখ তাই মুখ্য সহগ। সর্বোচ্চ ঘাতের যে সহগ তাকে বলে মুখ্য সহগ। তো তাহলে আমাকে বলতে হবে যে x⁶ সর্বোচ্চ ঘাত, তার সাথে কি আছে 2, তাহলে মুখ্য সহগ কত 2, তাহলে বোঝাই যাচ্ছে 2 নাম্বারটাও হবে 100%। মানে 1 2 মানে ক হইতেও পারে, আবার 1 2 3ও হইতে পারে নাকি। তো দেখি তাইলে। এবার বলছে ধ্রুবপদ। ভাই তোমাকে বলছে ধ্রুবপদ কত 5, কিন্তু এটা একদম ভুল বলছে। এখানে দেখা যাচ্ছে -5 আছে। তোমরা বলতে পারবা স্যার এখানে তো শুধু 5টাও আপনি নিতে পারতেন, -5 কেন? না, এটা -5ই হবে। কারণ কি? কারণ দেখো, কারণ হচ্ছে তোমার সমীকরণের মূল ফরম্যাট কি? মূল ফরম্যাট হচ্ছে আমরা এটা বলতে পারি যে ax⁶ প্লাস bx⁵ প্লাস cx⁴ প্লাস dx³ প্লাস ex² প্লাস, কি কঠিন অবস্থা দেখতে পাচ্ছিস তোরা? তো তাইলে ABCDE f(x), ABCDEF G পর্যন্ত চলে গেছে, দেখ G। তো তাইলে ax⁶, bx⁵, cx⁴, dx³ ex² fx(g) ফরম্যাট প্রত্যেকটাতে আছে প্লাস। তো তাইলে G এখানে ধ্রুবক। তো তুই যদি এই সমীকরণটাকে লিখতে চাস তাহলে কিভাবে লিখতে পারবি? লিখতে পারবি 2x⁶ প্লাস -3x⁵, বা একসাথে লিখতে পারবো আসলে ব্র্যাকেট দিয়ে, প্লাস -3x⁵ প্লাস -x⁴। এন্ড তোমরা বলতে পারো যে স্যার এখানে তো যে ফরম্যাট আপনি লিখছেন এটার সাথে আবার মিল নাই। আছে মিল, দেখো 6 5 4। তুমি বলো স্যার 3 2 কোথায় আছে? বলতে পারবো আমরা 0 × x³ প্লাস 0 × x², মানে a এর মান 2, b এর মান -3, c এর মান -1, d এর মান 0, e এর মান 0, প্লাস প্লাস f(x) এটা কত, প্লাস টুয়াইস x প্লাস -5। এবার আমাকে বলো এই পুরোটার সাথে এই পুরোটা মিলাও, এটা যেটা কথা লিখছি এটা একই কথা লিখছি আমি। ওকে, তো এই যে -5 তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধ্রুব সংখ্যা। তো তোমাকে বলছে ধ্রুবপদটা 5 হবে, কিন্তু 5 হবে না -5 হবে? -5 হবে, 5 হবে না। তাহলে 100% আনসার হবে 1 আর 2। 100% আনসার হবে 1 আর 2। এই যে অলরেডি তোমরা চমৎকার স্টুডেন্টরা আমার অ্যান্সারও দিয়ে দিচ্ছে। মালিয়া অ্যান্সার দিছে, নির্ঝর অ্যান্সার দিছে, আবিদ অ্যান্সার দিছে, কাকুলি অ্যান্সার দিছে। আচ্ছা, তো আমি কিন্তু খুবই লো ফিল করতেছি এই কয়েকজন স্টুডেন্টকে নিয়ে। যদি আরেকটু বেশি স্টুডেন্ট হইতো তাহলে খুব ভালো লাগতো। আচ্ছা আমাকে বলো তো আজকে আসলে কি সাউন্ড সিস্টেম ঠিক আছে? দেখি আমি একটু নিজে শুনি দেখি আসলে, কারণ আমার নিজের এই কয়েকটা দিনে সাউন্ড সিস্টেম নিয়ে এত পেইন খাইছি আমি। দেখি আমি ঠিক আছে নাকি। একদম ঠিক আছে সাউন্ড সিস্টেম, কোনো কোনো প্যারা নাই। সাউন্ড সিস্টেম নিয়ে আজকে কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আমার মনে হয় এটা তোমরা বুঝে গেছো। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এটা তোমরা পারবা এখন। দেখি এটা অ্যান্সার বল, দ্রুত দ্রুত অ্যান্সার বলতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া হবে না। দ্রুততার সহিত আপনারা একটু প্লিজ আনসারটা আমাকে দিয়ে দেন। কি হবে এটা? কি হবে এটা দেখি, বলেন দেখি কি অ্যান্সার হবে। এটা সহজ, একদমই কঠিন না। এটাকে কি লেখা যাবে দেখেন তো? 3x² মাইনাস √4 কে কি লেখা যাবে 2, আর √x⁴ কি লেখা যাবে x⁷। বুঝছেন রুট কি? রুট মানে পাওয়ার হাফ। তো আমি যদি এখানে লিখি আলাদা করে দেখো, √4 × x⁴, ওকে। তো তাইলে এটা লেখা যাবে আল্লাহ করে √4 × x⁴। তাহলে √4 মানে সবাই জানি আমরা 2,
আর এটাকে কি লেখা যাবে, এক্স টু দি পাওয়ার 14 হোল টু দি পাওয়ার হাফ, কারণ রুট মানে পাওয়ার হাফ। তো তাইলে এখান থেকে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 14 ডিভাইডেড বাই 2, 14 ডিভাইডেড বাই 2 মানে কি লেখা যাবে 7। ওকে, তো তাইলে প্লাস 12। এখন আপনাদেরকে পড়াইছি মুখ্য সহগ। মুখ্য সহগ মানে কি, যেটা সর্বোচ্চ ঘাত, সেই সর্বোচ্চ ঘাতের, আরেকবার, যেটা সর্বোচ্চ ঘাত সেই সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে সর্বোচ্চ ঘাত কি এক্স স্কোয়ার না এক্স টু দি পাওয়ার 7? 100% এক্স টু দি পাওয়ার 7। এটার সহগ কি -2। আনসার কি, এই যে আনসার ঘ। দেখতে পাচ্ছিস তোরা? তাইলে আমরা লিখিতে পারি এখানে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ বা মুখ্য সহগ একই কথা, সহগ হচ্ছে তোমার কত, -2। এটাই আনসার আমাদের। খুবই সহজ। এই যে ডি 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 আনসার দিয়েও দিচ্ছে, ভেরি গুড, চমৎকার। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, সময় নষ্ট না করি। ওকে, এটা কে বলতে পারবা, কে বলতে পারবা? বলছে যদি বহুপদীর পদগুলো সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ আকারের হয়, তবে পি ও কিউ এর ক্ষেত্রে কোনটি সঠিক? তবে পি ও কিউ এর ক্ষেত্রে কোনটি সঠিক? এটা কিন্তু একটা বহুপদী সমীকরণের একটা বৈশিষ্ট্য। তোমাদেরকে বলে রাখি, বহুপদীর বৈশিষ্ট্য হচ্ছে যে পাওয়ার কখনো নেগেটিভ হইতে পারবে না। মানে এরকম হইতে পারবে না এক্স টু দি পাওয়ার -2, এক্স টু দি পাওয়ার -3, এটা হইতে পারবে না। ঠিক আছে? তো তাইলে এক্স টু দি পাওয়ার পি এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ, তাই তো? তাহলে পি আর কিউ পাওয়ারে আছে না? অবশ্যই আছে। তাহলে পি আর কিউ কখনো নেগেটিভ হইতে পারবে না। তাহলে ধনাত্মক ভগ্নাংশ এটাও হইতে পারবে না, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটাও হইতে পারবে না। শুধু পূর্ণ সংখ্যা, এটা আবার ভেজাল আছে। শুধু পূর্ণ সংখ্যা যদি হয়ে যায়, হ্যাঁ তুমি বলতে পারো স্যার পূর্ণ সংখ্যা তো হইতে পারে, হ্যাঁ পারে, কিন্তু দেখো পি এর মান পূর্ণ সংখ্যা বলতে 0 হইতে পারে। হ্যাঁ তুমি বলতে পারো স্যার পূর্ণ সংখ্যা কি তাহলে ধনাত্মক বলা হয়েছে না? ধনাত্মক তো বাজি এখানে বলা হয় নাই। ধনাত্মক যেহেতু বলা হয় নাই, তাহলে পূর্ণ সংখ্যা ঋণাত্মক হইতে পারে, তাহলে এটাও হইতে পারবে না। এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে এখানে গ অ্যান্সার। পিও কিউ অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 এগুলো হইতে পারবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইলেই একমাত্র এই যে বহুপদী সেটা হবে, আদারস তো বহুপদী হবে না। তো মনে রাখি ওই জিনিসটা, ঠিক আছে? তো অলরেডি অনেকে সি অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড, খুবই চমৎকার, আমাদের স্টুডেন্ট গুলো অসাধারণ। দেখি এবার এটা কে বলতে পারবে। আচ্ছা, এটা তো কিছু না, এটা তো একটা সূত্র। সূত্র মানে মনে রাখিও, পি অফ, এটা লিখে রাখতে পারো তোমরা। পি অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, পি অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, পি এক্স বহুপদীর একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ। আরেকবার, পি অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, পি অফ এক্স বহুপদীর একটা উৎপাদক হবে এক্স মাইনাস এ। এটা কি বলছি, এটা এখনই বুঝে যাবা, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এটা জাস্ট একটু তোমরা লিখে রাখো, ছোট্ট করে লিখে রাখো এটি। আচ্ছা, এক্স মাইনাস, এটা কি লিখছি এটা কিছুক্ষণ পরেই বুঝে যাবা। এখন অঙ্কতে চলে যাই, অঙ্কতে গেলেই তোমরা সবকিছু বুঝে যাবা। দেখি একটা, এই যে ফ্যাক্টর, ফ্যাক্টর মানে উৎপাদক। ফ্যাক্টর মানে কি? উৎপাদক। এখানে লিখে রাখি এটা, এটা মানেই হচ্ছে উৎপাদক। তোমরা সবাই জানো এটা আসলে, যদিও আমার গলাটার অবস্থা আসলে বেশি খারাপ, আমি রিয়েলি সরি যদি তোমাদের কথা শুনতে একটু অসুবিধা হয়। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1, এত এর একটা ফ্যাক্টর নিচের কোনটা তোমারে বলছে। তাহলে এই যে একটা কিছু একটা দেওয়া আছে বহুপদী, এটার ফ্যাক্টর উৎপাদক কি, কিভাবে লিখবা তোমরা? একদম সহজ। প্রথমে লিখে ফেলি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1। অনেক ভাবে তুমি এটাকে করতে পারবা, কোনো অসুবিধা নাই। ধরো আমি যদি এরকম লিখি, এ স্কোয়ার একটা যদি মাইনাস চিহ্ন কমন আনি, তাহলে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 কি লিখতে পারবো না পারবো না? অবশ্যই পারবো। মানে আমি যদি মাইনাসটা কমন আনি, তাহলে প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস। কি দেখতে দেখা যায় দেখো তো, এটাকে এটাকে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লেখা যায় না? যায় না।
অবশ্যই যায়, মানে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার বলা যায়। আলটিমেটলি এখান থেকে কি দেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, এ মাইনাস বি, এ মাইনাস বি আর হবে এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি। সাজাই যদি সুন্দর করে লিখি, এ মাইনাস বি প্লাস ওয়ান, ব্র্যাকেটটা তুলে দিলাম, আর ওইটা কি হবে, ওইটা হবে এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস ওয়ান। দেখো কি পরিমাণ ইজি একটা জিনিস, জাস্ট আমরা কি করছি, তুমি মাইনাস চিহ্ন কমন এনে আমরা কাজ করে ফেলছি। তুমি যেটা দেখতে পাচ্ছ এরাই উৎপাদক, তুমি যেটা দেখতে পাচ্ছ এরাই হচ্ছে উৎপাদক। এখন আনসারে কি আছে ওরা না নাই, দেখো এ প্লাস বি প্লাস ওয়ান নাই, তাইলে এ প্লাস বি মাইনাস ওয়ান, ইয়েস আছে এ প্লাস বি মাইনাস ওয়ান, তাহলে অবশ্যই আনসার খ হবে। তোমরা কি বুঝতে পারছো? কিন্তু আমাদের স্টুডেন্ট গুলো যে এতই ট্যালেন্ট, মাশাল্লাহ, চমৎকার ভাবে সবাই আনসার দিয়ে দিচ্ছে অলরেডি। যে তান্হা বলছে, মাহমুদুল হাসান বলছে, আবিদ হাসান বলছে আনসার বি হবে। এটা কি এইচএসসি ক্লাস? হ্যাঁ, এটা এইচএসসি স্টুডেন্টরাও 100% করতে পারবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবং নলেজ বাড়বে, নলেজ বাড়বে, প্রত্যেকটা জিনিসে তো কিছু না কিছু শেখানো হবে। বহুপদী সমীকরণ কি এইচএসসি তে নাই? আছে, সেকেন্ড পেপারের চতুর্থ চ্যাপ্টার বহুপদী সমীকরণ ইন ডিটেইলড, তখন তোমরা আরো পড়বা। এসএসসি দিয়ে কি বা পড়ছো আর, সত্যি কথা হচ্ছে এটাই। এখন আরেকটা স্লাইডে চলে যাই, সমানে প্র্যাকটিস করাবো। আচ্ছা, কি বলছে এখানে দেখো, এত এর একটি উৎপাদক এক্স মাইনাস টু হলে, এত এর একটা উৎপাদক এক্স মাইনাস টু হলে এ এর মান কত? দেখে কে বলতে পারবে এটা? এত একটা উৎপাদক যদি এক্স মাইনাস টু হয় তাহলে এ এর মান কত? এটা কি পারবা নাকি পারবা না, একটু ভালো করে দেখো। এত এর একটা উৎপাদক যদি এক্স মাইনাস টু হয় তাহলে এ এর মান কত? দেখো উৎপাদক এক্স মাইনাস টু, তো এখান থেকে কি বোঝা যায় বলতো, এক্স এর মান একটা টু তুমি বসাইতে পারবা, মানে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু টু হয় না? তো এক্স ইকুয়াল টু টু যদি তুমি এখানে বসাও তাহলে কি লিখতে পারবা, টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ ইন্টু টু কিউব প্লাস সেভেন ইন্টু টু স্কোয়ার মাইনাস এ। তো তাহলে এখান থেকে কি তুমি ক্যালকুলেশন করতে পারবা না পারবা না? আমার তো মনে হয় পারা উচিত। যদি এখান থেকে ক্যালকুলেশন করো, আলটিমেটলি তোমার এর মান আসবে ফোর। বুঝো নাই? মানে এত ইকুয়াল টু জিরো লিখবা আর কি, উৎপাদক বলছে না, তো তাহলে এত ইকুয়াল টু কি লিখবা, জিরো। তাহলে এখান থেকে তুমি কি এর মান ফোর 100% নিয়ে চলে আসতে পারবে। দেখি পারছো নাকি বলো তো? বি 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 অ্যান্সার বলতে, ওয়াও, আমাদের স্টুডেন্ট গুলো তো অসাধারণ, চমৎকার। বাস, এত এর উৎপাদক যদি এক্সপেন্স টু হয় তাহলে এই টুটা তুমি এখানে মানে প্রশ্নে বসাই দিবা, সেখান থেকে শুধুমাত্র এ যেটা আননোন তার মান চলে আসবে। আচ্ছা, এর মান ফোর হবে। চমৎকার, বেশি সময় নিব না, আমরা আরেকটা স্লাইডে চলে যাই। দুম 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 করে প্র্যাকটিস করাবো আজকে, প্র্যাকটিস করাবো আর কিছু বেসিক পড়া দিব। আচ্ছা, সময় বেশিক্ষণ নেওয়া যাবে না। এখন এই এত এর উৎপাদক কোনটি সেটা আবার তোমাকে বলতেছে। দেখি এটা তোমার নিজের আমাকে বলো তো কি হইতে পারে এটা অ্যান্সার, কি হবে, কি মনে হয় তোমাদের এটা অ্যান্সার কি হইতে পারে? দেখি বলো, দেখি বলো, এটা কি করবে এটা? এটা সহজ আছে, কঠিন না। ওকে, কি করবে এটা দেখি বলো, কে অ্যান্সার দিতে পারবো? এটা তো অ্যান্সার আর দিচ্ছে না এখন পর্যন্ত কেউ, নাকি দিয়ে দিছে? দেখি, দেখো এটা সহজ, এক্স কিউব, তো তাহলে এই যে টু এক্স স্কোয়ার, এটাকে কি লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইচ্ছা করে লিখছি যাতে কমন নিতে পারি, প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ান। ওকে, তো তাইলে এখান থেকে কি লেখা যাবে দেখি, দেখো এক্স স্কোয়ার কমন আনলে এক্স প্লাস ওয়ান, এই লেখা যায় নাকি যায় না একটু ভালো করে দেখ। এক্স স্কোয়ার যদি আমি কমন আনি তাহলে এক্স প্লাস ওয়ান, তারপর এই দুইটা থেকে, ঠিক আছে না, ঠিক ঠিক নেই, হ্যাঁ 100% ঠিক আছে। তারপর দেখি বলতো পরেরটা থেকে কি কমন যায়, পরেরটা থেকে কি এক্স কমন যায়?
নাকি যায় না? চাইলে আরো একভাবে ভেঙে লেখা যায় তো আসলে, যদিও একটা কাজ করি, এখান থেকে তো কমন আনছি, তো এখান থেকে তো আমার এই টোয়াইস এক্স কে আবার এক্স প্লাস ওয়ান আকারে লিখি। তো তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান প্লাস এখান থেকে যদি এক্স কমন আনে তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান। এই যে ইচ্ছা করে আমরা এভাবে লিখছি, আসলে ইচ্ছা করে এভাবে যদি না লিখতাম তাহলে এই যে এতগুলো এক্স প্লাস ওয়ান এভাবে আসলে লেখা যাইতো না। তো আমার মনে হয় তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তো তাহলে চিন্তা করে দেখো তো দেখি, চিন্তা করে দেখো দেখি কি কমন যায়। এখান থেকে কি লেখা যাবে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান লেখা যাবে নাকি যাবে না? মানে আলটিমেটলি এখান থেকে লেখা যাবে এক্স প্লাস ওয়ানটা যদি তুমি নিয়ে ফেলো, তো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। দেখো বুঝছো নাকি তুমি? ঠিক আছে, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস যদি কমন নাও তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান থাকে। এখন এটাও একটা উৎপাদক, এটাও একটা উৎপাদক, তাহলে অপশন কি আছে? 100% খ। আচ্ছা, অনেকে আমার মনে হয় খ আনসার দিচ্ছিল, ওয়াও, তাহলে বসে দেখবো কোনটা আনসার জিরো হয়। হ্যাঁ, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নাই। ভ্যালু বসায় দেখতে পারো কোনটা আনসার জিরো হয়, অথবা তোমরা এভাবেও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। এক্স এর মান যদি তোমার, এখন কথা হচ্ছে ভ্যালু বসায় দেখবা কোনটার মান জিরো হয়, সেক্ষেত্রে চারটা অপশন যদি থাকে বাবা, চারটা অপশনই তোমার ভ্যালু বসায় দেখতে হবে, একটু পেইন না? তো এটা আমার মনে হয় আরো হাজার গুণ ইজি। কিন্তু ওইটাও মানে যদি তুমি না পারো তখন ওইটা করবা, এক্স এর মান মাইনাস ওয়ান এখানে বসাই দিবা, মাইনাস ওয়ান বসালে ডেফিনেটলি যদি জিরো হয় 100% ওইটাই উৎপাদক। আমার মনে হয় এখানে আর করার কিছু নাই। দেখি, এটা তো 100% পার ভাই, একটু পানি খাই। এটা করো, কে পারবে একটু আমার বলো দেখি এটা কি, বলো দেখি পারবে নাকি? দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর অবস্থা, মনে হয় অনেক কঠিন কিছু একটা। না, অনেক কঠিন তো কিছু না। বলছে এত ইকুয়াল টু যদি এত হয় তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান কত? তোমাকে এটা তো এটা সমান বলছে, তাহলে বলো দেখি জিরো এটাকে লেখা যায় না? জিরো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস জিরো ইন্টু এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর ইকুয়াল টু দিয়ে পুরোটাই এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই। তাইলে এ এর মান কত? জিরো। বি এর মান কত? জিরো। সি এর মান কত? সি এর মান হচ্ছে 5। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 6। আর ই এর মান কত? 4। এখন তোকে বলছে এবার এইসবগুলো যোগ করতে, 5-এ 6 4 10, 10 15, মানে অ্যান্সার হবে 15। দেখছিস কোথায় অ্যান্সার? এই যে খ, সবগুলো অ্যান্সার খ। কেন, কি রে কাহিনী কি? তোমরাও খ খ সুন্দর করে লিখতেছো, মাহমুদুল হাসান, চমৎকার। এই যে সব অ্যান্সার দিচ্ছিস, দেখ বল এগুলো কি কঠিন? একটু কঠিন? একদমই কঠিন না। কিছুক্ষণ আগে তোদেরকে বলছি, যেই বহুপদীর প্রত্যেকটা পদের সর্বোচ্চ ঘাত সমান তাকে বলে কি? প্রত্যেক মানে যে বহুপদী প্রত্যেকটা পদ সমান তাকে কি বলে? সর্বোচ্চ ঘাত সমান, তাকে সমমাত্রিক বহুপদী বলে। তো তাইলে আমাকে কি বলতে পারবি এইখানে সমমাত্রিক বহুপদী রাশি কোনটা? দেখি বলো তো দেখি, কে বলতে পারবে সমমাত্রিক কোনটা? দেখি বলো, দ্রুত বলো, দ্রুত বলতে হবে। যে বহুপদীর প্রত্যেকটা পদে চলকের ঘাত সমান। আমার যতদূর জানি আমি এটার অ্যান্সার খ। খরগোশ হবে না, খরগোশ হবে না, এটা কি হবে অ্যান্সার বলো দেখি? একদম সহজ। স্যার বুঝিনি, এর আগেরটা বুঝো নাই? এর আগেরটা তো একদম সহজ। এর আগেরটা তো এই যে প্রত্যেকটা এই যে এ বি সি ডি ই সবগুলো যোগ করতে বলছে না, সেগুলো যোগ করতে বলছে। যোগ করলে 0 + 0 + 5 + 6 + 4 মানে 15 হয়। এটাই। দেখি এটা কে বলতে পারবা? ওয়াও, আমাদের স্টুডেন্ট গুলো অ্যান্সার তো দিয়ে দিছে অলরেডি, ডি হবে অ্যান্সার। হ্যাঁ, ভেরি গুড। যেমন দেখো, এখানে সর্বোচ্চ ঘাত 2, এখানে 1, এখানে 0, হয় না? এটা সমমাত্রিক। 2 আর এখানে 2, এখানে 1,
এটাও হয় নাই। এখানে সর্বোচ্চ ঘাত 2, এখানে 3, এখানে 2, হয় নাই। কিন্তু এখানে x এর পাওয়ার 2, x আর y 1 আর 1 যোগ করলে 2, y এর পাওয়ারও 2। তাহলে যে বহুপদীর প্রত্যেকটি পদে চলকের ঘাত সমান তাকে বলে সমমাত্রিক বহুপদী। তো অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে ডি। যাক, চমৎকার। এবার নেক্সট স্লাইড। এটা একদম সহজ, বহুপদী সমীকরণে। দেখো, বহুপদী সমীকরণে কিছু জিনিস পড়ার মতো তো আছেই, আমি ডেফিনেটলি বলবো, কিন্তু প্র্যাকটিস তো বেশি করতে হবে তোমাদের। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি তোমাদের লাভ। সূত্র আমরা সবাই জানি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা দ্বারা আসলে কলেজ অ্যাডমিশনে প্রায় প্রশ্ন আসছে, তো তোমাকে এটা একটু করতে হবে। হ্যাঁ, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি এ। আমার মনে হয় এই সূত্রটা কম বেশি তোমরা সবাই জানো। এখন এই সূত্রটা দিয়ে তোমাদের কিছু প্র্যাকটিস করিও, তোমরা একটু কিছু যদি প্রশ্ন পাও একটু প্র্যাকটিস করিও। তাহলে দেখো, a প্লাস বি প্লাস সি এর মান যদি হয় 0, তাহলে তোমাকে বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3bc এর মান কত? কিছু অ্যান্সার 0, শেষ। এটা একদম একদম ইজি একটা জিনিস। তোমাকে এটার মান বের করতে বলছে না, এটা মানে কি? এটা না। তাহলে ইকুয়াল টু তোমার বলছে a প্লাস বি প্লাস সি এর মান হবে 0। তো তুমি যদি এখানে 0 বসাই দাও, এখানে আল্লাহর রাস্তায় যাই থাকুক সব হবে কি? 0। তো তাহলে এটা অ্যান্সার 0ই হবে। একদম সহজ, বুঝে গেছো আশা করি। এখানে টেনশন করার কিচ্ছু নাই। ওকে, ঠাস করে অ্যান্সার দিয়ে দিতে হবে, এরপর ফার্স্ট দিতে হবে। এরপর আমরা নতুন আরেকটা টপিক পড়ব, যেটা হচ্ছে নিশ্চায়ক বা পৃথায়ক। এবার তোমরা বলতে পারো, স্যার নিশ্চায়ক বা পৃথায়ক জিনিসটা কি? অনেকে অনেক কিছু জানো, কিন্তু আসো আমরা এবার বহুপদী সমীকরণে একটু ব্যবচ্ছেদ করি, বহুপদী সমীকরণে একটু ডিটেইলড কথাবার্তা বলি। সময় আসছে এখন কথাবার্তা বলার। সেটা কাজ করলাম আমরা প্রথমে এখানে লিখে রাখি একদম ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। ভালো করে দেখো, যেটা লিখছি আমরা, এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। দ্বিঘাত বহুপদী সমীকরণ। আচ্ছা, তো এখন এই কথাগুলো, এই টপিক এখন যেটা শুরু করছি সবার জন্য প্রযোজ্য, মানে এসএসসি এইচএসসি যা আছে সবার জন্য প্রযোজ্য এটা। তো এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটা হচ্ছে যে দ্বিঘাত বহুপদী সমীকরণ। প্রশ্ন হচ্ছে দ্বিঘাত কেন? কারণ এটা সর্বোচ্চ ঘাত 2, এক্স এর সর্বোচ্চ ঘাত 2ই আছে এখানে। এক্স এর অন্যান্য ঘাত আছে আরো, এক্স এর ঘাত 1, এক্স এর ঘাত 0, কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এর জন্য এটাকে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ বলে। ভালো কথা। এখন ত্রিঘাত বহুপদী সমীকরণও হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের এসএসসি আর ইন্টারে যেটা নিয়ে কাজ হয়েছে সেটা হচ্ছে ত্রিঘাত বহুপদী সমীকরণ। তো এখন আমি একটা উদাহরণ লিখি, যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত যেহেতু 2, এক্স এর দুইটা মানই থাকবে। আরেকবার, এক্স এর সর্বোচ্চ ঘাত যত হবে ততগুলা মানই থাকবে। এক্স এর সর্বোচ্চ ঘাত যদি হয় 2, দুইটা মানই থাকবে। আমরা এটাকে ইজিলি মিডল টার্ম ফ্যাক্টর করে ফেলতে পারতাম। আমরা শিখছি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস টুয়াইস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে তোমার এক্স এর দুইটা মান আসে, একটা 2 আর 3। কিন্তু আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? সূত্র হচ্ছে এই যে এক্স এর দুইটা মান আসছে, এই দুইটা মান নির্ণয়ের জন্য যে মূল সূত্র সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমরা এই ঐতিহাসিক সূত্রটা শিখছি, কিন্তু অনেকের কাছে আবার প্রশ্ন থেকে যাবে, স্যার এই সূত্রটা আসলো কোত্থেকে? সেটাও যদি সুযোগ থাকে আজকে পড়াই দিব। কিন্তু আপাতত দেখো, এটা কিন্তু আমাদের একটা সূত্র আছে, আমরা এটা জানি। এটা কি জন্য আমরা নির্ণয় করি? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্র। আরেকবার, এই যে দ্বিঘাত সমীকরণ তুই যেটা দেখিস, এটার সমাধানের সূত্র। প্রশ্ন হচ্ছে সমাধানটা করে কেমনে? সমাধান করার জন্য তোর দুইটা জিনিস দরকার হয়। দেখ, দুইটা জিনিসটা মূলত কথা হচ্ছে, সমাধান করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো দেওয়া আছে নাকি সেটা
পারফেক্টলি সেটা আগে জানতে হবে আমাকে। মানে এ বি সি যেটা তুই দেখতে পাস এগুলো হচ্ছে সহগ, আর এক্স যেটা আননোন সেটা হচ্ছে আমরা সমাধান করে মান নির্ণয় করতে হবে। তাহলে এ বি সি এর মাধ্যমে তোর যদি এক্স এর মান নির্ণয় হয় তাইলে বেস্ট না। দেখ এই যে ডান পাশে যে মানগুলো আছে সেগুলো এ বি সি এর মাধ্যমেই আছে, এ এ সি বি বি। তাহলে এ বি সি তুই যদি জানোস তাহলে এক্স এর মান তুই নির্ণয় করে ফেলতে পারবি। সমীকরণ এটার দিকে একটু তাকা। এই সমীকরণটার মধ্যে এক্স এর এক্স স্কোয়ারের সর্বোচ্চ ঘাত, এক্স স্কোয়ারের সহগ কে এ, এর মান কত 1। আবার আবার দেখ এই যে এক্স এর সহগ কত -5, এটা কার মান? এটা বি এর মান, বি এর মান কত -5। সি এর মান কত? সি এর মান হচ্ছে 6। তো তাহলে এটা তুই যদি সমীকরণে বসাই দেস তাহলে এখান থেকে কি লেখা যাবে দেখো, মাইনাস বি, বি এর মান হচ্ছে -5, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -5 এর হোল স্কোয়ার, বি স্কোয়ার -4ac সব মান বসাই দিছি, 4 ইন্টু 1 ইন্টু 6 ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু 1। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এক্স এর মান কি পাবা, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস রুট ওভার, প্লাস মাইনাস রুট ওভার, এই যে দেখো 5 5 25 বিয়োগ 4 6 24, তাহলে বুঝতে পারতেছো এখানে 1 আসবে। তাহলে এখান থেকে আলটিমেটলি x ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2। সুতরাং 5 যোগ 1 মানে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, তো তাহলে একটা মান আসলো 3। আর 5 বিয়োগ 1 মানে 4, 4 কে ডিভাইড বাই 2 করলে আসবে 2। এই যে 2 আর 3 যে আসছে, এই যে 2 আর 3 আসছে এদেরকে বলা হয় মূল। আরেকবার এই যে 2 3 আসছে এদেরকে বলা হয় মূল। ওই যে 2 3 আগেও আসছিল, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এজন্য দুইটা মানই পাওয়া যাবে, একটা 3 একটা 2 এখানে দেখা যাচ্ছে। তাহলে এই 3 আর 2 কে কি বলে? মূল বলে। আরেকবার এই 3 আর 2 কে কি বলে? মূল বলে। আমি স্ক্রিনে আরো অনেক কিছু লিখবো বলে একটা সাইডে ওটা লিখে রাখছি। আচ্ছা এখন এই যে তুমি 3 আর 2 দেখতে পাচ্ছ, এই দুইটা কিন্তু মূলদ সংখ্যা। আরেকবার এই 3 আর 2 যে তুমি দেখতে পাচ্ছ এরা হচ্ছে মূলদ সংখ্যা। এখন তোমরা বলবো স্যার মূলদ আর অমূলদ কি, সেগুলো তো ভুলে গেছি। আচ্ছা আমরা সেটাতেও যাব, একটার পর একটাতে যাব। তো তাহলে মূলদ সংখ্যা, তো এই যে এরা যে মূলদ, অমূলদও হবে নাকি সেটাও একটা কথা আছে না। আবার এরা কিন্তু এরা কিন্তু হচ্ছে এরা কিন্তু কেউ পূর্ণবর্গ সংখ্যা না, ঠিক আছে না। তো তাইলে এই যে মূলদ অমূলদ, তারপর হচ্ছে যে তোমার পূর্ণবর্গ, তারপর হচ্ছে বাস্তব নাকি অবাস্তব, এই ব্যাপারগুলা নির্ধারণ করে কে? নির্ধারণ করে নিশ্চয়ক ও পৃথক। তোমরা বলতে পারো স্যার আবার নিশ্চয়ক পৃথক কোত্থেকে কি, এটা তো বুঝতেছি না। একটু সময় দাও, আগে বলো তোমরা এটা বুঝছো নাকি যে 3 আর 2 দুইটা হচ্ছে এরা মূল হবে। ফাইন। এবার এবার একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে আমি একটা জিনিস লিখে রাখছি, বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে আমি একটা জিনিস লিখে রাখছি, অবশ্যই লিখে রাখছি। নিশ্চয়ক কি সেটাতে যাব। নিশ্চয়ক জানার আগে আমাদেরকে জানতে হবে মূলের প্রকৃতি, যেটা কিছুক্ষণ আগেই বলতেছিলাম ওই যে মূলদ অমূলদের কথাটা। মূলের প্রকৃতি দেখো বেসিক কতটা ইম্পর্টেন্ট। তো মূলের প্রকৃতি জানার জন্য তোমাদেরকে মূলদ আর অমূলদের ব্যাপারটাও একটু জানতে হবে। তাকে একটার থেকে একটা চলে যাচ্ছি, আমরা আবার এগুলোতে ব্যাক করব, হ্যাঁ কোনো টেনশন করিও না। আমরা সবাই জানি যে সংখ্যা 2 প্রকার, সবাই একটু মনোযোগ দাও। সংখ্যা 2 প্রকার আমরা সবাই জানি, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে তোমার অবাস্তব সংখ্যা। তোমরা কি জানো বাস্তব সংখ্যা যে 2 প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো বাস্তব 2 প্রকার, একটা মূলদ অমূলদ, সেই মূলদের বৈশিষ্ট্য নিয়েই আমি একটু কথা বলতে চাই। দেখো প্রথমে আমি একটু বলি মূলদের বৈশিষ্ট্য, ঠিক আছে। মূলদের বৈশিষ্ট্য, মূলদ সংখ্যার বৈশিষ্ট্য কয়টা জানো তোমরা? মূলদ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে 3টা। 1 নাম্বার দিয়ে পূর্ণ সংখ্যা, একটু মনোযোগ দে।
2 নাম্বার দিয়ে সসীম দশমিক সংখ্যা। তোমরা বলতে পারবো স্যার এগুলা কি লিখতেছেন আপনি, একটু ধৈর্য ধরো, সব বুঝে যাবা, সব বুঝে যাবা, খালি ধৈর্য ধরে একটু লেগে থাকতে হবে। সসীম দশমিক সংখ্যা। 3 নাম্বার হচ্ছে অসীম দশমিক সংখ্যা যাদের পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। অসীম দশমিক সংখ্যা যাদের পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। এখন তোমরা বলতে পারো যে স্যার এগুলো কি লিখছেন, আপনারা একটু এলাবোরেট করেন। হ্যাঁ, অবশ্যই এলাবোরেট করব। তাহলে মূলদ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে 3টা। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি জানো? গোটা গোটা সংখ্যা। তোমরা বলতে পারো স্যার এটা কি আবার? হ্যাঁ, একদম ঠিক শুনছো। পূর্ণ সংখ্যা মানে গোটা গোটা সংখ্যা, মানে যেগুলো গোটা আকৃতিতে আছে ওরাই ভাই পূর্ণ। যেরকম 1 একটা গোটা সংখ্যা, 2 একটা গোটা সংখ্যা, 5 একটা গোটা সংখ্যা। মানে 5 কি 5.5 এরকম আছে, 5.235 এরকম আছে? নাই। মানে তারা দশমিকে নাই, তারা ভগ্নাংশে নাই, না থাকলে তারা পূর্ণ আকারে আছে, মানে গোটা গোটা আকারে আছে। যেমন একটা কলম, আমি যদি একটাকে মাঝখান থেকে একদম হাফ অর্ধেক করে দিই তাহলে হাফটা কলম, শুনতেও ভালো লাগতেছে না। তো তাহলে যারাই পূর্ণ, মানে 1 2 3 4, এটাও হইতে পারে -, -1 -2 -3, ওরাও কিন্তু গোটা আকারে আছে, ওরাও -1.25 এরকম নাই। তো তাহলে যারা গোটা আকৃতিতে থাকবে তারা সবাই পূর্ণ, যারাই পূর্ণ তারাই মূলদ। চমৎকার। এবার দেখো সসীম দশমিক সংখ্যা কি। সসীম দশমিক সংখ্যা হচ্ছে তোমার, যেমন একটু মনোযোগ দিবা, সসীম দশমিক সংখ্যা হচ্ছে, ধরো আমি যদি 25কে 2 দ্বারা ভাগ করি, ঠাস করে একটা ব্রেক মারবে 12.5। 25কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, একটা ব্রেক মারছে 12.5। আচ্ছা, এরকম হয়েছে যে 12.5 7 3 2 1 এরকম করে গেছে? এরকম হয় নাই। তাহলে 25কে যদি 2 দ্বারা ভাগ করো 12.5, মানে সসীম, অনা দৈত্যা স, সসীম দশমিক সংখ্যা। মানে দশমিকের পরে আটকাই গেছে, যারা দশমিকের পর আটকাই যাবে তারা সবাই সসীম, কিন্তু তারা দশমিক সংখ্যা। এরকম যারা যারা আছে, আমি আরো উদাহরণ দিতে পারি। যেমন 3কে 2 দ্বারা ভাগ করলে হবে 1.5, 1.5, 1.5 গিয়ে ব্রেক মারছে আর যায় নাই। তো যারা দশমিকের পরে আটকাবে ওরা সবাই সসীম দশমিক সংখ্যা, ওরাই সবাই মূলদ সংখ্যা। আশা করি বুঝে গেছো। আবার অসীম দশমিক সংখ্যা যাদের পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। আমি যদি 10কে 3 দ্বারা ভাগ করি পাবো 3.3333333333333। এই 3 কি জীবন শেষ হবে? জীবনেও শেষ হবে না। দেখো আজীবনের জন্য এই 3 চলতে থাকবে। তো এদেরকে লেখা যায় 3.3 পৌনঃপুনিক। এই যে 3.3 পৌনঃপুনিক হইলো, মানে অসীম দশমিক সংখ্যা যাদের পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় তাদের সবাইকে মূলদ সংখ্যা বলে। তো তাহলে আরেকবার বলবো, এই যে এরা হচ্ছে যে একই সংখ্যার পুনরাবৃত্তি। যদি একই সংখ্যার পুনরাবৃত্তি হয় তাহলে তাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, তাহলে ওরা সবাই হচ্ছে মূলদ সংখ্যা হবে। এই 3 ক্যাটাগরিতে যারা যারা পড়বে ওরা সবাই মূলদ। এই 3 ক্যাটাগরিতে যারা যারা পড়বে ওরা সবাই মূলদ। এবার আসো বাবা অমূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য পড়ে ফেলছি, এবার আমরা অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য পড়বো। তো তাইলে লিখলাম অমূলদের বৈশিষ্ট্য। অমূলদের বৈশিষ্ট্য। এখন তোমরা বলবা স্যার এরকম কি অমূলদেরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে? না, বেঁচে গেছো। অমূলদের বৈশিষ্ট্য খালি একটাই, কি জানো? এই যে অমূলদের বৈশিষ্ট্য হচ্ছে অসীম দশমিক সংখ্যা যাদের পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না। বিশাল করে একটি না দিলাম। তাহলে অসীম দশমিক সংখ্যা যাদেরকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না। তোমরা বলবো স্যার এটা কি আবার? এটার একটা নির্দিষ্ট কথা আছে। এটা কি জানো? এটা কিছুই না, এটা হচ্ছে চদর বদর। এই যে এটাই অমূলক, শেষ। চদর বদর, চদর বদর বুঝিস? চদর বদর, কোনো ঠিক ঠিকানা নাই, কোনো মিল নেই, সবই উল্টাপাল্টা। যেরকম তোরা 9 10-এ পড়ছিস যে √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, পড়ছিস না? এই যে দেখ, √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। ইয়েস, √2 একটা চদরবদর সংখ্যা। কেন? কারণ √2 হচ্ছে 1.4142 চদরবদর।
কোনো মিল নাই। এখানে যেরকম একই সংখ্যার একটা পুনরাবৃত্তি, এখানে একই সংখ্যার এরকম পুনরাবৃত্তি নাই, সব সদর বদল আসতেছে। আচ্ছা, আবার √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। পড়ছো না পড়ো নাই? পড়ছো। √3 মানে 1.73205 সদর বদল। কোনো মিল আছে? কোনো মিল নাই। আচ্ছা, আবার আরো পড়ছিস তোরা, পাই একটা ঐতিহাসিক চতুর্বর্ধ সংখ্যা, পাইয়ের মান কত? 3.141562 চতুর্বর্ধ। এই যে কোনো মিল নাই, দেখতে পাচ্ছিস? মানে দশমিকের পরে একই সংখ্যার কোনো পুনরাবৃত্তি হয় নাই। তাহলে আবার যে সকল অসীম দশমিক সংখ্যা যাদেরকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না, তারা সবাই অমূলদ সংখ্যা। কথা কি বুঝতে পারতেছো? তো তাইলে এই যে মূলদের বৈশিষ্ট্য আমি একটা কথা বলতে পারি, যারাই p/q তারাই মূলদ, আর এই অমূলদকে কখনোই p/q আকারে প্রকাশ করা যাবে না। যারাই p/q তারাই মূলদ, যাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে না তারা হচ্ছে অমূলদ। এখন তোমরা বলতে, স্যার এটা কি বলছেন? পূর্ণ সংখ্যা বা গোটা গোটা সংখ্যা। দেখ, 5 একটা গোটা সংখ্যা, 5/1 p/q আকারে প্রকাশ করা গেল, ঠিক আছে, মানে p/q আকারে প্রকাশ করা যাবে। তারপর দেখ সসীম দশমিক সংখ্যা, এই যে দেখ p/q পাইছিস, তাহলে p/q আকারে 12.5 কে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। আবার দেখ 10/3 একেও p/q আকারে প্রকাশ করা গেছে, তাহলে p/q আকারে প্রকাশ করা গেলেই এরা হচ্ছে মূলদ। আবার আবার দেখ √2 কে জীবনে তুই বাবা পারবি এরকম p/2টা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে? আরেকবার, 2টা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে জীবনে তুই √2 কে পারবি না। যেহেতু পারবি না, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এটার জন্য করোনাকালীন সময়ে, আরেকবার করোনাকালীন সময়ে যখন আমাদের কোনো কাজ ছিল না, মানে কাজ তো ছিলই অনেক, তখন প্রচুর যখন অনলাইনে আমি পড়াইতাম, তখন অনলাইনের স্টুডেন্টদের জন্য কন্টেন্ট বানাইতাম অনেক। তো কন্টেন্ট তোদেরকে তো তখন একটা পুঁথি লিখছিলাম আমি, এই যে তোর মূলদ আর অমূলদের বৈশিষ্ট্য নিয়ে একটা পুঁথি লিখে ফেলছিলাম। তোরা কি শুনবি সেই পুঁথিটা? আমি একটু বলি তাহলে। হ্যাঁ, এ দেখ, শোনেন ভাই সকলা, ভাই বোনেরা বা ছাত্রছাত্রীরা, শোনেন দিয়া মন, মূলদ অমূলদের কথা করিব বর্ণন। আরেকবার, মূলদ সংখ্যার আছে 3টি বৈশিষ্ট্য তা জানি, 1 নম্বরে পূর্ণ সংখ্যা হলে মূলদ মানি। তোরা সবাই বল না বা ওয়া বলতে হবে। ওয়া না বললে কি হবে ক্লাসের? এই যে মাত্র 13-14 জনকে নিয়ে ক্লাস করতেছি, কিন্তু ক্লাসের কোয়ালিটি 100 কোনো কথা নাই। তাহলে আরেকবার, যে শোনেন ছাত্রছাত্রীরা, শোনেন দিয়া মন, মূলদ অমূলদের কথা করিব বর্ণন। মূলদ সংখ্যার আছে 3টি বৈশিষ্ট্য তা জানি, 1 নম্বরে পূর্ণ সংখ্যা হলে মূলদ মানি, 2 নম্বরে সসীম দশমিক সংখ্যা যদি হয় তাকে বলবো মূলদ সংখ্যা, অমূলদ নয়। 3 নম্বরে অসীম দশমিক সংখ্যা যাদের, পৌনঃপুনিকে যদি প্রকাশ করি তাদের মূলদ হবে তারাও, চিনতে দোষ নাই, মূলদেরই বৈশিষ্ট্য এভাবে বলে যাই। কিরে, এই তোদের কেমন লাগতেছে? তোদের কোনো কথা বলতেছ না? এই যে বাবা, এই তো ভেরি গুড, আমার কতগুলো স্টুডেন্ট বাবা বলতেছে। তো তাইলে অমূলদের কথায় যদি আসি আমরা এখন, একটাই মাত্র বৈশিষ্ট্য আছে তার তখন, চদর-বদর অসীম দশমিক সংখ্যা যাদের, পৌনঃপুনিকে প্রকাশ করা যায় না তাদের। আবার চদর-বদর অসীম দশমিক সংখ্যা যাদের, পৌনঃপুনিকে প্রকাশ করা যায় না তাদের মূল কথা p/q আকারে মূলদ হবে, তার ভিন্ন হলে তা অমূলদই রবে। ও ভাই, অমূলদই রবে। কে রে, তোদের আজকে প্রথম আমি অনলাইন ক্লাসে বহু বছর পরে আবার গান গেয়ে দিলাম। দেখি তোমরা গান না, যদি এটা পুঁথি, তোমরা কি পুঁথিটা বুঝছো? বাবা, এই যে আমার স্টুডেন্ট গুলো তো অসাধারণ। মাহমুদুল হাসান, তারপরে আরাফাত, তারপরে সাদিক। লাইভে 12 জন, 17 জন লাইভে, এখন 17 জন উপস্থিত। কিন্তু চিন্তা কর, এই যে এত কষ্ট করে পড়াচ্ছি। আচ্ছা, এটা কি এই মূলদ অমূলদের কথা, এটা কি সবার প্রয়োজন না? তোরা কি আর কখনো ভুলবি? দেখি আমার সাথে সাথে বলতো, মূলদের বৈশিষ্ট্য কয়টা? 3টা। আরেকবার, মূলদের বৈশিষ্ট্য কয়টা? 3টা। 1, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? গোটা গোটা সংখ্যা। 2, সসীম দশমিক সংখ্যা। অসীম হবে না সসীম হবে? সসীম, দন্ত্য স। আবার 3, অসীম দশমিক সংখ্যা যাদের পৌনঃপুনিক আকারে প্রকাশ করা
যায় নাকি যায় না? যায়, আমি না করতেছি, ওইটা অমূলদের ক্ষেত্রে হবে। যাই হোক, অসীম দশমিক সংখ্যা যাদেরকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় তারা সবাই মূলদ। আর শত সাপটা কথা, যারা চদর বদর হবে, কোনো কিছুর মিল টিল নাই, ওরা সবাই হচ্ছে তোর অমূলদ। আই হোপ তোমরা বুঝে গেছো মূলদ অমূলদ। তাই এখন কথা হচ্ছে যে এই মূলদ অমূলদ, এই মূলদ অমূলদ আমরা কেন পড়াইলাম? মূলদ অমূলদ পড়াইছি অবশ্যই একটা কারণে। এই যে আমরা নিশ্চয়ক পৃথায়কে ছিলাম, তোমরা মনে ভুলে গেছো। আমরা নিশ্চয়ক পৃথায়ক পড়ার জন্য আমাদেরকে আসলে মূলদ অমূলদ এটা পড়তে হবে। আচ্ছা, তো তাহলে নিশ্চয়ক আমরা জানবো, আমরা একটা সমীকরণ দ্বিঘাত লিখছিলাম, সেখান থেকে এক্স এর দুইটা মান পাইছি। এই এক্স এর দুইটা মানকে বলা হয় মূল, মূল বা রুটও বলা হয়। আর আর আমরা এখন পড়তে যাচ্ছি মূলের প্রকৃতি। তাহলে মূলকে, এই যে ওরা, তাহলে ওদের প্রকৃতি মানে ওরা কেমন হবে? আরেকবার, এই যে এক্স এর যে দুইটা মান আসছে ওদেরকে বলা হয় মূল। তো প্রশ্ন হচ্ছে এই মূলের প্রকৃতি বলতে কি বুঝায়? বুঝায় যে মূলগুলা কেমন হবে। মূলগুলা কি বাস্তব হবে না অবাস্তব হবে? মূলগুলা কি সমান হবে না অসমান হবে? মূলগুলা কি মূলদ হবে না অমূলদ হবে? এজন্যই মূলদ অমূলদ আমি আগে বুঝাইছি, তারপরে না আমরা মূলের প্রকৃতিতে যাইতে পারবো। তো তাইলে আয় এবার মূলের প্রকৃতি নির্ণয় করব আমরা। তো প্রথমে আমরা তো এটার দিকে বারবার তাকাবি, এটা কিন্তু বারবার দেখতে হবে, ওকে? তো মূলের প্রকৃতি নির্ণয়ের জন্য তিনটা কথা আছে। এক নাম্বার, বাস্তব কিনা, মনোযোগ দে। এক নাম্বার বাস্তব কিনা, দুই নাম্বার সমান কিনা, তিন নাম্বার মূলদ কিনা। মানে মূলের প্রকৃতি বলতে মানে মূলগুলা কি বাস্তব কিনা, মূলগুলা কি সমান কিনা, বা মূলগুলা মূলদ কিনা। তো প্রথম আমরা এক নাম্বারটা একটু পড়বো, এক নাম্বারটার দিকে একটু ভালো করে তাকা। এক নাম্বারটা হচ্ছে বাস্তব কিনা। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা এখানে আসি যে বাস্তব কিনা। প্লিজ মনোযোগ দাও, অনেক কিছু শিখতে পারবো, আমি বারবার বলতেছি। তাহলে বাস্তব কিনা, ওকে? তাহলে বাস্তব কিনা সেটা আমি কেমনে নির্ধারণ করব? তোমরা একটু খেয়াল করে দেখতে পাবে, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে মানটা আছে, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা এটার উপরে আছে রুট ওভার। একটু মনোযোগ দিও, এটার উপরে আছে রুট ওভার। এখন রুটের ভিতর যেই মান আছে সেই মান তোমাদেরকে, আসলে আমি একটা কথা বলি, আমি ম্যাট্রিক্স নির্ণয়ের ক্লাসে একটা কথা বলছিলাম, যদিও সবাই ম্যাট্রিক্স নির্ণয় করছো নাকি আমি জানি না, বাট যদি না জেনে থাকো একটা জিনিস জানো, কিছুক্ষণ আগে যে আমি বলতেছিলাম সংখ্যা দুই প্রকার, একটা বাস্তব অবাস্তব। এই যে অবাস্তব সংখ্যার যে কথা বলছি সেটা কি জানো? রুটের ভিতর যদি তোমার নেগেটিভ কোনো মান থাকে তাহলে তাকেই অবাস্তব সংখ্যা বলে। রুটের ভিতর যদি কোনো নেগেটিভ মান থাকে তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে। আর রুটের ভিতর পজিটিভ হইলে বা জিরো হইলে তাহলে বাস্তব হবে। কিন্তু রুটের ভিতরে যদি তোমার নেগেটিভ থাকে তাহলে তারে কি বলবে? অবাস্তব বলবে। এবার তোরা দেখ, এবার তোরা দেখ, এই যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা আছে ভাই, সেটার মান যদি লেস দেন জিরো হয়ে যায়, মানে জিরোর চেয়ে ছোট হয়ে যায়, তাহলে জীবনে এটা বাস্তব থাকবে? আর এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে অবাস্তব। আমি বুঝাতে পারছি আমার মনে হয়। রুটের ভিতর যদি নেগেটিভ থাকে তাহলে অবাস্তব। রুটের ভিতর যদি নেগেটিভ, নেগেটিভ মানে কি জিরোর চেয়ে ছোট যদি থাকে সেটা অবাস্তব। কিন্তু নেগেটিভ না থেকে রুটের ভিতরে যদি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো থাকে তাহলে অবশ্যই সেটা বাস্তব। বুঝছিস? মানে ইকুয়াল টু জিরো থাকতে পারে, কোনো অসুবিধা নাই, জিরোর চেয়ে বড় হইতে পারে, কোনো অসুবিধা নাই। কার মান? বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান। তো তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা নিশ্চিত করে বলে দেয়, আরেকবার, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা নিশ্চিত করে বলে দেয় যে এই পুরাটার মান বাস্তব হবে না অবাস্তব। কেন? কারণ এই রুট ওভার আছে এখানেই খালি, আর রুট ওভার দেখ কোথাও নাই। আমি আরেকবার বলবো, মনোযোগ দিয়ে শুন। এক্স এর মান এটা, তো তাহলে এক্স এর মানই তো মূলগুলা। তো তাহলে এই যে এক্স এর মান এটা যে হবে, এখানে রুট আছে কোথায়? বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর।
তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির যে মানটা, সেটা যদি জিরোর চেয়ে ছোট হয়ে যায়, মানে নেগেটিভ হয়ে যায়, তাহলে সেটা একটা অবাস্তব মান চলে আসবে না? তো তাইলে জিরোর চেয়ে ছোট হইতে পারবে না, জিরো সহ জিরোর চেয়ে বড় হইতে হবে, তখনই তখনই তোমার বাস্তব হবে মূলগুলা, এছাড়া বাস্তব হবে না। তুই দেখতে পাচ্ছিস 25 থেকে 24 গেলে কত? 1। তো তাহলে এই যে 1, তাহলে 25 মাইনাস 24 মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা 1 আসছে, তাই না? তো তখনই দেখ দুইটা বাস্তব মান পাইছিস। এই যে 3 আর 2 এরা বাস্তব মান ভাই, এরা অবাস্তব মান না। আশা করি বুঝে গেছিস। তো তাইলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্বারা বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্বারা নির্ধারিত হইল যে তোমার মূল বাস্তব হবে না অবাস্তব। আমার মনে বুঝাইতে পারছি আমি। অনেক সুন্দর ক্লাস নিচ্ছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ তানভীর হোসেন সিয়াম। কিন্তু আমার ক্লাসে মাত্র 12 জন উপস্থিত। আহা, খুব কষ্ট, খুব মনে দুঃখ আমার। ওকে, বাস্তব কিনার পরে এবার হচ্ছে তোমার সমান কিনা। হ্যাঁ, আমরা একটু লিখি সমান কিনা। এই যে সমান কিনা, এখন তোমরা বলতে পারবে যে সমান কিনা এটা আবার কি? হ্যাঁ, সমান কিনা এটা একটু দেখো দেখি, মনোযোগ দিতে হবে, তাইলে বুঝতে পারবা। দেখি বলো, আবারও এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মনোযোগ দাও, আবারও সেই বি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখলাম। এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা যদি বরাবর জিরো হয়ে যায়, বরাবর জিরো হয়ে যায়, তো তুমি দেখতে পারবা এখানে কি হবে। এখানে দেখো, এক্স এর মান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান 0 ডিভাইডেড বাই 2a। তো তাইলে এক্স এর মান হবে মাইনাস বি। তোমরা বলতে পারো স্যার প্লাস মাইনাস 0 তো মানে 0ই, তাহলে মাইনাস বি বাই 2a লিখলেই মনে হবে যে স্যার প্লাস 0 মানেও মাইনাস বি, মাইনাস 0 মানেও আলটিমেটলি মাইনাস বি আসবে। স্যার মনে হয় আমাদেরকে মাইনাস বি বাই 2a লিখলেই ভেজাল শেষ। না রে গর্দভ, এক্স এর সর্বোচ্চ ঘাত যেহেতু 2, এক্স এর সর্বোচ্চ ঘাত যেহেতু 2, এক্স এর দুইটা মানই আসবে, এক্স এর একটা মান আসবে না। এখানে তো তুই একটা মান বের করছিস, মানে লিখতে হবে কেমনে? লিখতে হবে প্লাস মাইনাস 0 ডিভাইড বাই 2a, বা এভাবে লিখতে হবে যে এক্স এর মান মাইনাস বি প্লাস 0 ডিভাইড বাই 2a, অথবা মাইনাস বি মাইনাস 0 ডিভাইড বাই 2a। কথা কি বুঝতেছিস? মানে এখান থেকে এখান থেকে আমাদের লিখতে পারবো আমরা এক্স এর মান একটা আসছে মাইনাস বি বাই 2a এবং অপরটাও আসছে মাইনাস বি বাই 2a। দেখি বল, এক্স এর কয়টা মান আসছে? দুইটা মানই আসছে। ওই যে দুইটা মানই তো আসার কথা ওইখানে, এর জন্য পাশে দিয়ে ওগুলো সব লিখে রাখছে আগে থেকে, যাতে আমার পড়াতে সুবিধা হয়। তাহলে এক্স এর মান মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a, দুইটা এক্স এর মান। দেখি বলতো ভাই, দোনোটা কি সমান লাগতেছে না লাগতেছে না? মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a দোনোটা সেম। তাহলে এক্স এর মান দুইটা সমান কখন হয়েছে? যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান হয়েছে 0। ভাই দেখ, এটার মান 0 হয়েছে বলেই এক্স এর দুইটা মান সমান আসছে। তাহলে আমরা কি বলতে পারি না যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি 0 হয়, তাহলে মূলগুলো সমান হবে? তাহলে বাস্তব কিনা গেল, সমান কিনাও গেল। তাহলে মূল দুইটা সমান হওয়ার পিছনের যে রিজন, সেটা হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা 0 হওয়া। আমার মনে হয় তোর এটা বুঝতে পারছিস। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে মূলত কিনা। দেখি এবার মূলত কিনাটা এখানে লিখি। তো লিখলাম যে মূলত কিনা, প্লিজ মনোযোগ দিস। হ্যাঁ, কিছুক্ষণ আগে তোদেরকে মূলত অমূলত নিয়ে বিশাল কথাবার্তা বলছি। তাহলে মূলত কিনা আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারবা। তা একটা উদাহরণ দিই। হ্যাঁ, কি উদাহরণ দিব? ধরো আমি এরকম বললাম যে এই যে মাইনাস বি, মনোযোগ দিও, এই মাইনাস বি এর মান ধরো 5। কত? মাইনাস বি এর মান 5, মানে বি এর মান -5 বা মাইনাস বি এর মান 5। তো এটা যদি এটা দিকে দিকে লেখো দেখি, এক্স এর ইকুয়াল টু, যদি এখানে এরকম লিখি 5 প্লাস মাইনাস এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার মান দিলাম ধর 25। কত দিলাম? 25 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান ধর দিলাম 1। ধর আমি কিছু মান দিলাম আর কি এমনিতে। এখান থেকে কি লেখা যায় তাহলে দেখতো, মানে জাস্ট এমনি মান করতে ধরে নিছি আমরা।
তাহলে 5 প্লাস মাইনাস রুট 25 মানে 5 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে লেখা যাবে এক্স এর মান 5 প্লাস 5 মানে 10 ডিভাইড বাই 2। 5 মানে কি মূলদ। কিছুক্ষণ আগে বলছি এই দেখ 3 আর 2 ওরাও কিন্তু গোটা গোটা সংখ্যা আসছিল। তো তাহলে একটু খেয়াল করবি, আমাকে বলবি যে গোটা গোটা সংখ্যা কেন আসছে। কারণ তুই এই যে 25 ধরে নিছিলি, এই 25টা কার ধরছিস জানিস? এই 25টা বি স্কোয়ার মাইনাস 4ac এর মান তুই ধরছিস। মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যখন তুই 25 ধরছিস, তখনই তখনই এখানে দুইটা পূর্ণ সংখ্যা আসছে। ঠিক আছে, তো তাইলে আমি একটা কথা বলতে পারি কি জানিস, মনোযোগ দিতে হবে কিন্তু। বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা 25। 25 একটা কি সংখ্যা? 25 একটা পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আরেকবার, 25 একটা পূর্ণ বর্গ সংখ্যা। তো তাইলে এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণ বর্গ হয়, তুই বলতে পারবি স্যার আবার পূর্ণ বর্গ সংখ্যা কি? যেমন দেখ 25 কে লেখা যায় 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে একটা পূর্ণ বর্গ সংখ্যা 25। কথা বুঝছিস? পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 25। তো যখন বি স্কোয়ার মাইনাস 4ac একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তখনই তখনই মূলগুলো মূলদ হবে। বি স্কোয়ার মাইনাস 4ac যখন পূর্ণবর্গ হবে তখনই মূলগুলো মূলদ হবে। তোরা বলতে পারো স্যার এত কথা, এত কিছু, এত ভিতরের কথা, সবকিছু আমি একটা সামারি করে দিব। আমি তোদেরকে সবকিছু আমি একটা এখন সামারি করে দিব। কি করবো একটু মনোযোগ দে। আমরা শুরু করছিলাম নিশ্চয়ক বা পৃথক দিয়ে, কিন্তু আজ অব্দি আমরা নিশ্চয়ক বা পৃথক কি সেটা জানি নাই। আমরা চলে গেছি দ্বিঘাত বহুপদী সমীকরণে। দ্বিঘাত বহুপদী সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাই দুইটা মান থাকবে। দুইটা মানই আসলে আমরা পাবো। তো তাইলে ভালো কথা, দুইটা মান কোনখান থেকে বের করব? এই সূত্রটা থেকে বের করব। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মনোযোগ দে, এখন কোনো কথাবার্তা বলবি না, নিজের নিজের কিছু খালি একটু দেখ। এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি মূলের প্রকৃতি তোকে নির্ণয় করতে দেয়, মানে এই যে মূলগুলা কেমন দেখতে, সেটা কি বাস্তব না অবাস্তব, সমান নাকি অসমান, মূলদ না অমূলদ, সেটা যদি তোকে নির্ণয় করতে দেয়, তাহলে তুই কেমনে নির্ণয় করবি? সেই টপিকের নাম হচ্ছে মূলের প্রকৃতি। তো তিনটা মূল টপিক, একটা বাস্তব কিনা, একটা সমান কিনা, একটা মূলদ কিনা। বাস্তব কিনা, বাস্তব কিনা কেমন নির্ধারিত হয়? যদি যদি এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা, এই মানটা যদি তোর কি হয়, গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। গ্রেটার দেন ইকুয়াল 0 হলে ডেফিনেটলি বাস্তব হবে। বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা ইকুয়াল যদি 0 হয়, তাহলে সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি পূর্ণবর্গ হয়, তাহলে সেটা মূলদ হবে। তাইলে তাইলে এই বি স্কোয়ার মাইনাস 4ac কে, এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় নিশ্চায়ক বা পৃথায়ক। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় নিশ্চায়ক বা পৃথায়ক। তাহলে তোরা বলবি স্যার ওকে নিশ্চায়ক বা পৃথায়ক কেন বলে? কারণ এই বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চিত করে বলে দেয়, নিশ্চিত করে বলে দেয় যে মূলের প্রকৃতি কেমন হবে। মূলগুলা কি বাস্তব হবে, মূলগুলা কি সমান হবে, নাকি মূলগুলা মূলদ হবে। আরেকবার, এই বি স্কোয়ার মাইনাস 4ac পৃথক করে, পৃথায়ক, পৃথক করে যে এরা সমান হবে না বাস্তব অসমান হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, এরকম করে পৃথক করে। এই জন্য এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় নিশ্চয়ক বা পৃথায়ক। তোদের কলেজ এডমিশনে, তোদের কলেজ এডমিশনে অনেকবার মূলের প্রকৃতি দিয়ে অঙ্ক আসছে। একটা সমীকরণ দিয়ে দিছে, একটা সমীকরণ ধর দিয়ে দিছে, বলছে মূলগুলো কেমন। তুই দেখ 3 আর 2, তুই এটার দিকে দেখ, এই যে সমীকরণটা এক্স স্কয়ার মাইনাস 5x + 6 = 0, এই সমীকরণে 2 আর 3 আসছে না? 2 আর 3 আমার বলতো এগুলো কি মূলদ না অমূলদ? 100% মূলদ। কারণ এর ভাই গোটা গোটা না, তো গোটা গোটা মূলদের পর্যায়ে পড়ে না পরে। আচ্ছা এটা কি সমান না অসমান? অসমান। 2 আর 3 কি সমান? সমান না। আচ্ছা 2 3 বাস্তব না বাস্তব? 100% বাস্তব। 2 আর 3 হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমাকে বলতে হবে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac দ্বারাই যেহেতু নির্ধারিত হচ্ছে, নিশ্চিত করে বলতেছি, পৃথক করতেছি মূলের প্রকৃতি কেমন, এই জন্য একে নিশ্চয়ক বা পৃথক বলে। ইংরেজিতে কি বলে জানিস? ইংরেজিতে বলে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট। এজন্য এটাকে বড় হাতের ডি দ্বারা, এই জন্য এটাকে বড় হাতের ডি দ্বারাও প্রকাশ করা হয়।
এই যে ডি ইকুয়াল টু, কারণ ডিটা কোত্থেকে আসছে, ডিটা আসছে ডিসক্রিমিনেন্ট বা পৃথকীকরণ, পৃথক থেকে তোর ওইখান থেকে আসছে বড় হতে ডি, ডি মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা আমি এতক্ষণ ধরে যে ক্লাস নিলাম, আমাকে বলো দেখি তোমরা কি এই যে টপিকটা পড়াইছি তোমরা বুঝছো? আমি অনেক কষ্ট করে পড়াইছি ভাই, মানে আমি চেষ্টা করছি কম স্টুডেন্ট থাকলেও যাতে পারফেক্টলি বোঝানো যায়। আচ্ছা অনেক সুন্দর ক্লাস ভাই, আমি আপনার ক্লাসে আজকে আছে জানতামই না, আপনার আগের নোট গুলা দেখতেছিলাম বাট আমি ক্লাসটায় আসতে পারলাম না। ভাই এটা পরে দেখা যাবে না? হ্যাঁ মাহফুজুর রহমান দেখা যাবে। শোভন স্যার একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্বিত, 2022-23 সময়ে স্যারের কাছে ইন্টার ফার্স্ট এন্ড সেকেন্ডে পড়েছি, সেই সাথে অ্যাডমিশন ফেজও স্যার ছিলেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ আজ আমি চুয়েটে, স্যারের প্রতি আন্তরিক আন্তরিক ও গভীর কৃতজ্ঞতা। সিয়াম থ্যাংক ইউ সো মাচ। সিয়াম তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? তোমাকে অনেকদিন ম্যাথলেটসে দেখি না, আমি চলে আসো দ্রুত ম্যাথলেটসে। ভাইয়া প্রথম থেকে পাইলাম না ক্লাসটা, খেয়ালে ছিল না আপনার কথা। আজকে আমি বলছিলাম যে আমার মঙ্গলবার দিন রাত 9:30টার দিকে আমি পড়াবো। ক্লাসটা তোমরা এতক্ষণ বুঝছো, মানে আমি যা যা পড়াইছি তোমরা কি বুঝছো যে কেন বাস্তব, কেন সমান, কেন মূলদ, আর কেন এই ব্যক্তি না সরি, এই বি স্কয়ার মাইনাস 4ac, এই বি স্কয়ার মাইনাস 4ac কিভাবে নিশ্চিত করে, কিভাবে পৃথক করে? আচ্ছা ডেফিনেটলি একটা গান হয়ে যাক বলে, না না তহিদ, গানটা না কোনো সুযোগ নেই এখানে। তোমরা যদি বুঝে থাকো তোমরা প্লিজ একটু কমেন্ট করে তো জানাইতে পারো যে জি স্যার আমরা বুঝছি। আচ্ছা অনিতা সরকার, বুঝছি, যাক একজন হইলেও বলছে বুঝছি। আহা, এবার মূলের প্রকৃতি গেল, এবার তোমাদের আমরা চলে যাব, আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব অসীম ধারাতে। হ্যাঁ অসীম ধারা, এটাও সহজ, কিচ্ছু না। তোমরা সবাই কম বেশি গুণোত্তর ধারা আর সমান্তর ধারা সম্পর্কে আইডিয়া রাখছো। যাক আরো একজন বলছে আরাফ, বুঝছি। তোমরা কিন্তু এটা দেখছো, তোমরা কিন্তু এটা দেখছো। আচ্ছা ইন্টারনেট কানেকশন নিয়ে আমার মনে হয় না কোনো অসুবিধা হচ্ছে, অলরেডি অনেকক্ষণ ধরে ক্লাস হয়ে গেছে। ওকে ফাইন। গুণোত্তর ধারার ক্ষেত্রে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার এরকম করে যদি যায়, তাহলে n তম পদ হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে আর কি সাধারণ অনুপাত আর এ কি, এ হচ্ছে প্রথম পদ, ঠিক আছে। আর n তম পদ পর্যন্ত যে সমষ্টি গুণোত্তর ধারার সেটা হবে Sn a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস আর। এগুলো তোমরা জানো, যেখানে আর এর মান 1 এর ছোট, যদি 1 আগে থাকে 1 এর চেয়ে ছোট, যদি আর আগে থাকে তাহলে আর এর মানটা বড়। তো এটা তো আমরা পড়ছিলাম। হ্যাঁ আর অসীম ধারা কি সবাই জানে, n তম পদ কি হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে ডি কি সাধারণ অন্তর, এ কি প্রথম পদ। আচ্ছা আর n তম পদ পর্যন্ত যে সমষ্টি সেটা কি ছিল n বাই টু, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা কিন্তু সবাই জানে, এটা কিন্তু একদম গুণোত্তর ধারার সমান্তর ধারার ক্ষেত্রে কম বেশি সবাই জানে। এবং এখান থেকেই কলেজ এডমিশনে প্রশ্ন আসে, এখান থেকে কলেজ এডমিশনে প্রশ্ন আসে। স্যার আমি কালকে করবো একেবারে, আপনার ক্লাস প্রথম থেকে না করলে ফিল পাবো না। হ্যাঁ মাহফুজুর রহমান করে ফেলিও, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন এই সূত্রগুলো কম বেশি সবাই জানে, আমি একটু এখানে যাই। আচ্ছা তোদেরকে আরেকটা জিনিস পড়াবো, এই যে অসীম ধারা, ধারার যোগফল, একটা ধারার যোগফল নিয়ে একটা দারুণ ঘটনা আছে কিন্তু, মিস্টার বাটলার এবং হচ্ছে ফ্রেডরিক গাউস নিয়ে একটা সেই কাহিনী, তোদেরকে কিছু কথা বলি তাহলে। আচ্ছা এটা তো করবোই আমরা, এটা তো অবশ্যই যাব, কিন্তু ফ্রেডরিক গাউস আমার ওয়ান অফ দ্য একটা ফেভারিট ম্যাথমেটিশিয়ান, উনি কিন্তু একটা কাহিনী একটা আছে, সে কাহিনীটা আমি তোদেরকে এখনই বলবো। দাঁড়া আগে আমাকে বলতো দেখি, আগে আমাকে বলতে হবে তোরা কি এই সূত্রটা জানিস নাকি। দেখি মনোযোগ দে, কোথায় লিখবো আমি, আমি ও পাস করে লিখি। দেখ 1 + 2 + 3 ডট 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 প্লাস n মাইনাস 1 + n, এটাকে কি লেখা যায় n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এটাকে লেখা যায় না, যায় না? কে জানে না এই সূত্রটা? সবাই জানে। 1 + 2 + 3 করে করে স্যার এরকম যদি n পর্যন্ত পদের যে যোগফল সেটা হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, এটা কিন্তু আমরা পড়ে আসছি তাই না?
এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল একদম শুরুর দিকে। কিন্তু তোমরা একটা দারুণ কাহিনী জানো নাকি আমি একটু জানাই তোমাদের কাছে, যে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, নাম হচ্ছেন যে ফ্রেডরিক গাউস। এবং উনি কিন্তু খুবই দারুণ ছিল। উনি কিন্তু একদম মানে ক্যালকুলেটর ছিল একটা, বলতে গেলে উনি যে কোনো হিসাব উনি ঠাস ঠাস করে করে ফেলতে পারতো। তো ওনার বাবা ছিল ব্যবসায়ী। তো ব্যবসায়ী ছিল এবং উনি ব্যবসায়ী যা যোগ করতো, বাবার যে মুনিম ছিল, মুনিম, বাবা বলতো মুনিম যোগ করতো, বাবা বলতো মুনিম যোগ করতো। তো সেই জায়গাতে এই যে ফ্রেডরিক গাউস সেটা শুনে শুনে বলে দিত, বাবা আপনার মুনিম ভুল করতেছে। এরকম মানে যোগের বেলায়, গুণের বেলায় এরকম করে উনি এত বেশি ফাস্ট ছিলেন এবং খুব ছোট বয়স থেকে উনি ছিলেন। তো যতদূর মনে পড়ে আমার, উনি ক্লাস ক্লাস কত 2তে না 3তে মনে হয় ছিলেন। ওনার বয়স খুব ছোট ছিল। উনি একটা ক্লাসে গেছিলেন, ফ্রেডরিক গাউস। তখন সেখানে ওনার একজন শিক্ষক ছিলেন, নাম হচ্ছে মিস্টার বাটলার। তো বাটলার সাহেব পুরো ক্লাসের ছাত্রছাত্রীদেরকে বললো যে, দেখি বাচ্চা কাচ্চারা, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই 1 যোগ এরকম 1 যোগ 2 যোগ 3 যোগ করে 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 98 যোগ 99 যোগ 100 পর্যন্ত তোমরা সবাই দেখি যোগ করতে থাকো। তো এরকম করে একবার বাটলার সাহেব তার স্টুডেন্টদেরকে, যেখানে ফ্রেডরিক গাউসও ছিলেন, এরকম করে যোগ করতে বলে দিছে। তো বলে দেওয়ার পর তো বাটলার সাহেব তো বলছে, এটা তো করতে তাদের অনেক সময় লাগবে, আমি একটু বসি। উনি যখনই বসতে গেল তখনই ঠাস করে হাত তুলছে। কে হাত তুলছে? ফ্রেডরিক গাউস। বলছে, স্যার হয়ে গেছে। বলছে, কি বলস, এত তাড়াতাড়ি, এত জলদি কেমন হয়ে গেছে? জি স্যার, এটার আনসার হচ্ছে 5050। এটার অ্যান্সার হচ্ছে স্যার 5050। বলছে, কি রে, তুই এত তাড়াতাড়ি কেমন করে ফেলি, এর কাহিনী কি? বলছে, স্যার এটা তো একদম সহজ, সেটা তো স্যার একদম ইজি। বলতেছে যে, স্যার আপনি কি দিছেন? আপনি স্যার এই যে 1 যোগ 2 যোগ 3 করে করে স্যার 100 পর্যন্ত যোগ দিছেন না? হ্যাঁ দিছি। স্যার এটা কি, একের সাথে স্যার 100 যদি যোগ করি তাহলে কত হবে? স্যার 101 হবে। স্যার 2 এর সাথে যদি 99 যোগ করি তাহলে কত হবে? তাও 101 হবে। স্যার 3 এর সাথে যদি 98 যোগ করি তাও কত হবে? 101 হবে। স্যার দেখেন, এখানে 1 আর 100 একটা জোড়া, 2 আর 99 একটা জোড়া, 3 আর 98 আরেকটা জোড়া। তো স্যার টোটাল তাহলে সংখ্যা আছে 100টা, তাহলে জোড়া হবে কয়টা? 50টা। স্যার 50টা, প্রত্যেকটা জোড়ার মান স্যার 101। তো তাহলে 50 ইন্টু 101, 50 একে 50, 50 একে 50, আনসার স্যার 5050। ঠাস করে আনসার বলে দিছে। তোরা বুঝছস নাকি জানি না, ফুস করে তোমার কি আনসার বলে দিছে। সবাই বলে, কিরে এত তাড়াতাড়ি সে কিভাবে বের করে ফেললো? এবং এটাই দারুণ কিন্তু একটা সূত্র, তোমরা বুঝছো নাকি জানি না। এই যে দেখো, যেই কাজটা ফ্রেডরিক গাউস করছেন, উনি কিন্তু ধারার যোগফলের এই সূত্রটা অলরেডি বলে দিছে। কাহিনী কি হয়েছে দেখো তো, 1 যোগ 2 যোগ 3 করে করে এরকম করে করে n-2, মনোযোগ দিও, করে করে n-2 প্লাস হচ্ছে যে তোমার n-1 প্লাস n, এটাই তো মানে n এর আগে n-1, 100-র আগে 99, 99-এর আগে 98, তাহলে n-1 এর আগে n-2। এই যে একের সাথে যদি তুমি n যুক্ত করো, এই একের সাথে যেরকম 100 যুক্ত করছো, তাহলে n আর 1 যুক্ত করলে হবে n+1। 2 এর সাথে তুমি যদি n-1 যুক্ত করো, বা বিশ্বাস করো 2 প্লাস n-1, তাহলে 2 থেকে 1 চলে গেলে এখানেও কি আসবে? n+1ই আসবে। তো তাহলে এটাও আসবে n+1। তুমি 3 এর সাথে যদি n-2 যুক্ত করো, এখানেও আসবে কি? n+1। তাহলে আগে ছিল 100টা সংখ্যা, জোড়া হয়েছে 50টা। আগে ছিল 100টা সংখ্যা, জোড়া হয়েছে 50টা। এখন আছে n সংখ্যক সংখ্যা, তাহলে জোড়া হবে কত? n/2টা। জোড়া হবে কিন্তু n/2টা, কারণ 100/2 50, তাহলে n/2 n/2। ভাই প্রত্যেকটা জোড়ার মান ছিল 101, এখানে প্রত্যেকটা জোড়ার মান হচ্ছে n+1। তো তাইলে n into n+1/2 হয়েছে, দেখ n into n+1/2। ভালো লাগে? কিরে, ম্যাথ মজা লাগে নাকি লাগে না? দেখ কিভাবে সূত্রটা চলে আসে। ওই যে দেখ, ওইটার সাথে কি সুন্দর সাদৃশ্য, কি অসাধারণ জিনিসটা, কি দারুণ একটা ব্যাপার সেবার, যে যেটা ফ্রেডরিক গাউস ছোটবেলাতে একদম তুড়িতে করে ফেলছে, সেটাই আলটিমেটলি ধারার যোগফলের একটি সূত্রতে পরিণত হইল, n into n+1/2। একটা সূত্র আসে কোত্থেকে, একটা সূত্র ফিল করা যায় কিভাবে, সেটার মধ্যে জানার মধ্যে যে কি পরিমাণ দারুণ সার্থকতা আছে, সেটা দেখ স্পষ্ট বোঝা যায়। তোমরা এটা বুঝছো নাকি একটু জানাও তো। আর তোমরা কি এটা আগে জানতা? ল্যাব ক্লাসের এক্সাম পরে চকবাজার আসা, ইনশাল্লাহ ঘুরে যাবো সেন্টার শীঘ্রই।
তোমরা কি এগুলো আগে জানতা? এই যে এত সহজে যে একটা সূত্র চলে আসে কিভাবে, আমার ছাত্রছাত্রীরা যে কোনো কথা বলতেছে না। আমি যখন এটা প্রথম দেখছিলাম তখন আমার চোখ জলজল করতেছিল যে কিরে শালা, ছোটবেলা থেকে একটা সূত্র মুখস্থ করে আসছি, কিন্তু সেই সূত্রের ব্যাখ্যাটা কি সেটা জানতামই না। কিন্তু পরে দিয়ে যখন জানছি খুব ভালো লাগছে। আহ মজা আমার ফেভারিট সাবজেক্ট। তুমি তোমাকে ম্যাথমেটিক্সে মানে ওই বাটলার যে টিচার ছিলেন, তিনি ফ্রেডরিক গাউসদেরকে সহ সকল স্টুডেন্টদেরকে বলছে যে 1+2+3 করে করে 100 পর্যন্ত যোগ কর। খাস করে তোমার কি আনসার ওই ফ্রেডরিক গাউস ম্যাথমেটিশিয়ান বলে দিছে 50,050 হবে আনসার। কেমনে বলছে? বলছে 1-এর সাথে 100 যোগ করলে 101, 2-এর যাতে 99 যোগ করলেও 101, 3-এর সাথে 98 যোগ করলেও 101। তো তাহলে প্রত্যেকটা একটা একটা জোড়া হচ্ছে না, 100 100 আর 1 মিলে একটা জোড়া, 2 আর 99 মিলে একটা জোড়া। তাহলে টোটাল সংখ্যা যেহেতু 100টা আছে, তাহলে এরকম জোড়া হবে কয়টা? জোড়া হবে 50টা। প্রত্যেকটা জোড়ার মান কত? প্রত্যেকটা জোড়ার মান হচ্ছে 101। 50 ইন্টু 101 মানে 5050। ঠিক আছে, সেটার থেকে আসছে আমাদের মূল সূত্র। 1+2+3 করে করে আমরা যদি 100 পর্যন্ত চিন্তা না করি, আমরা একদম n সংখ্যক সংখ্যা পর্যন্ত যদি চিন্তা করি, তো তাহলে n এর আগে n-1, তার আগে হচ্ছে n-2। তো তাহলে 1 এর সাথে n যুক্ত করলে n+1, 2 এর সাথে n-1 যুক্ত করলেও n+1, 3 এর সাথে n-2 যুক্ত করলেও n+1। তো তাইলে আগে ছিল টোটাল 100টা সংখ্যা, এরকম জোড়া হয়েছে 50টা। তাহলে এখন টোটাল n সংখ্যক সংখ্যা জোড়া হবে কত? n/2টা। কারণ 100 সংখ্যা জোড়া 50, 100/2, n সংখ্যক সংখ্যা জোড়া n/2টা হবে। তাহলে এই n/2 সংখ্যক জোড়ার প্রত্যেকটা জোড়ার মান এখানে যেরকম ছিল 101, এখানে প্রত্যেকটা জোড়ার মান হচ্ছে n+1। তাহলে n/2 প্রত্যেকটা জোড়ার মান n+1, সাথে গুণ সূত্র যেটা n × n+1/2, সেটা চলে আসছে। বেসিক অনেক ইম্পর্টেন্ট। গ্রেট প্ল্যাটফর্ম রেদওয়ান্স আরজে। আরজে কি আবার? আচ্ছা ফাইন, আচ্ছা ওকে, আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। এটা নিয়ে আর আমরা কথা না বলি, এটা নিয়ে কথা বলবো থাক। আচ্ছা এটা থাক, এটার সূত্রের প্রমাণ এখানে থাক। দেখি এই যে স্লাইডে যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা কেউ বলতে পারবে কি হবে? বলছে 1 2 3 ডট 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 n, বলছে nটি পদের যোগফল যদি হয় 21, মানে এই যে ডট 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 করতে করতে n পর্যন্ত আছে, তো বলছে এই n সংখ্যক পদের যোগফল যদি হয় 21, তাহলে n তম পদ কত? তাহলে nটি পদের যোগফল যদি হয় 21, তো তাহলে এই যে n সংখ্যক পদের যোগফলের সূত্র তো এখন পড়ছো তুমি। এই যে n তম পদ পর্যন্ত যে সমষ্টি, সেটা হচ্ছে n/2 2a + n-1 × d। তো তাইলে এখানেও কি লেখা যাবে? এখানেও লেখা যাবে, একটু মনোযোগ দাও তো। আমি এই পাশে লিখতেছি, হ্যাঁ, অঙ্কটা এখানে করতেছি। n/2 2a + n-1 × d। এই n সংখ্যক পদের সমষ্টি কত বলছে? 21। তাহলে লিখলাম 21। তোমাকে বলছে n এর মান বের করতে, কিন্তু একটু খেয়াল করে দেখো তো, n এর মান তো বের করবোই। এ কি বলতো বাবা? এ কি? এ হচ্ছে প্রথম পদ। তাহলে প্রথম পদ কত? 1, ঠিক আছে না? তো তাইলে আমরা লিখতে পারবো n/2 2 × 1 + n-1 × d। প্রশ্ন হচ্ছে ডি কি? ডি কিছুক্ষণ আগে বলছিলাম, ডি হচ্ছে যে এই যে দেখো সাধারণ অন্তর। তো ডি যদি সাধারণ অন্তর হয়, তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ চলে যায়, 2 থেকে 1 বিয়োগ গেলে কত? 1। সাধারণ অন্তর তাহলে 1, তাহলে 1 = 21। ঠিক আছে, তো তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো দেখি। n/2 2 + n-1, ঠিক আছে, = 21। তো তাইলে দেখো দেখি কি লেখা যায়। 2টা যদি গুণ হয় হবে 42, আর
টুয়াইস এন প্লাস এন স্কোয়ার মাইনাস এন। বুঝতেছিস তোরা? একটু খেয়াল কর, টুয়াইস এন প্লাস এন স্কোয়ার মাইনাস এন ইকুয়াল টু 21 দুগুণা 42। আচ্ছা, তো তাইলে 2n থেকে n চলে গেলে n থাকবে, থাকবে না থাকবে না? থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? টুয়াইস এন প্লাস এন স্কোয়ার ডিরেক্ট একসাথে ভাবে লেখা যায় যে এন স্কোয়ার সাজায় লিখলে 2n থেকে n চলে গেলে একটা প্লাসের n থাকবে, আর এখানে মাইনাসে 42 ইকুয়াল টু 0 থাকবে। আমি আসলে মুছতে চাচ্ছি না, তো এই জন্য আচ্ছা এটাকে একটু ছোট করা যায় অবশ্য, যেটা লিখছি এটাকে একটু ছোট করে এই পাশে আমি রেখে দিলাম। হ্যাঁ, ওকে। এবার দেখো, এটা কি একটা বহুপদী সমীকরণ চলে আসছে না? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এন স্কোয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে n এর মান আসবে -7,6। এই যে 6, এই যে 6 এখানে দেখা যাচ্ছে, তাহলে অ্যান্সার 100% 6 হবে। ও ওয়াও, অ্যান্সার তো অনেকে দিয়েও দিছে। ম্যাট্রিক্সের গুণগত রসায়নের ক্লাসের রুটিন তুমি গ্রুপে পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফাইন, ওকে। আশা করি এটা তোমরা পারবা, এটা একদমই সহজ। তাহলে অসীমতক ধারা, এটাও কিন্তু তোমরা সূত্র শিখছো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। এগুলো দিয়ে আসলে কলেজের পিছনে প্রচুর প্রশ্ন আসে। অসীমতক ধারার যে সমষ্টি সেটা হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল টু হবে এ বাই 1 মাইনাস আর। এ বাই কি হবে? 1 মাইনাস আর হবে। এটা পারবা নাকি পারবা না? দেখি আমাকে বলো। সহজ, একদম সহজ। এ বাই 1 মাইনাস আর। তো তাহলে বলছে 8 প্লাস 2 প্লাস হাফ প্লাস 1 বাই 8 প্লাস 1 বাই 32, এত এর অসীমতক সমষ্টি কত? এই যে সমষ্টি, এটা প্রশ্ন হচ্ছে এ কি? এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত? 8। এবং এই যে আর, আর কি? সাধারণ অন্তর। আর হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 2, প্রথম পদ হচ্ছে 8, তাহলে 2/8 মানে 1/4। 1/4 100% 1 এর চেয়ে ছোট হবে। তো 1 এর চেয়ে যদি ছোট হয় তাহলে সূত্র হচ্ছে এটা a বাই 1 মাইনাস আর। তো তাইলে এর মান কত? এর মান হচ্ছে 8। 1 মাইনাস 1 মাইনাস আর, আর এর মান কত? 1/4। 1/4 এখান থেকে কি তোমরা ক্যালকুলেশন করতে পারবা নাকি পারবা না? করলে অ্যান্সার আসবে 32/3। এই যে 32/3, এটা হচ্ছে অ্যান্সার। একদম সহজ, ঠিক আছে। আমার মনে হয় তোমরা এটাও পারবা। অলরেডি আমাদের স্টুডেন্টরা বি বলে অ্যান্সার দিয়েও দিছে। চমৎকার, ওয়াও, একদম ইজি। এবার এই যে এখানে আসো, 1 প্লাস 1 1 প্লাস 1 1 1, এত ধারাটির 7টি পদের সমষ্টি কত? এটা এটা কিন্তু এটা কিন্তু চাইলে অনেক বড় একটা অঙ্ক, অনেক বিশাল করে করা যায়। এত ধারায় 7টি পদের সমষ্টি কত? বাট এটা একটা ট্রিকি অঙ্ক। এই ধারায় 7টা পদ, ভাই কি আছে ভাই? এটা কতটা সহজ চিন্তা কর না। তাহলে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1, ক্যালকুলেটর মার দিবি, শেষ। কয়টা এক? 4টা এক। তারপর দেখি বলতো কয়টা এক হবে? ওহো, তারপরে 5টা এক, তারপরে 6টা এক, দ্বারা তারপরে 7টা এক। দেখি বলি, তাহলে 1 1 1 1 1 1, তারপর 1 1 1 1 প্লাস, বুঝতেছিস তোরা কিছু? প্লাস 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে। দুষ্টামি করলাম তোদের সাথে এমনি। দেখ না ভাই, 1 11, 111, তারপরে 4টা, তারপরে 5টা, তারপরে 6টা, তারপরে কয়টা? 7টা। ঠিক না বে ঠিক? তো তুই ক্যালকুলেটর দিতে গেলে এক পুরো সময় লাগবে, ঠাস ঠাস করে দিবি, এবং ক্যালকুলেটরে দিলে সুন্দর একটা অ্যান্সার আসে। দেখবি, আমি একটু ক্যালকুলেটর দিই, এদিকে দেখ, একটু ক্যালকুলেটর দিই। হ্যাঁ, এই যে ক্যালকুলেটর দেখা যাচ্ছে, শিফট 9 3 ইকুয়াল এসি। তোরা ক্যালকুলেটরের স্ক্রিনে এটার দিকে দেখ, আর এটাকে এর থেকে আর বড় করা যায় না। যাই হোক, যদি আমিও স্ক্রিনটা বড় করলে করতে পারবো। তো দেখো না, 1 যোগ 1 1 যোগ
এক এক এক, তিনটা এক, তারপরে চারটা এক, তারপরে পাঁচটা এক, তারপরে এই বেশি সময় লাগতেছে বল, এই ছয়টা এক, এই যে ছয়টা এক লিখে ফেলছি, ছয়টা এক যোগ সাতটা এক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা এক লিখে ফেলার পরে যখন যোগগুলো দিব তখন সুন্দর একটা অ্যান্সার আসবে। দেখ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কি দারুণ না? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দেখছিস দারুণ। মানে এটার অ্যান্সার হবে আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটাই অ্যান্সার হবে। এটা তুই ধারার পদের যে সমষ্টি সেই সূত্র দিয়েও করতে পারিস, কিন্তু হাতের তুলি দিয়েও করতে পারিস। আচ্ছা, এভাবে করতে হবে ম্যাথ, এই তো এভাবে করতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। ওকে, আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। এরপরে যদি বুঝে যাও তাহলে এটাও হয়তো বা তোমরা পারবা। একটু কে পারবা এই অঙ্কটার অ্যান্সার দিতে আমাকে একটু বলো। কি বলছো দেখো, কোন গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 1/3। ভাই প্রথম পদকে তো 1/3 মানে এ দ্বারাই প্রকাশ করা হয়। বলছে অসীমতক সমষ্টি 5/6 হলে সাধারণ অনুপাত কত? অসীমতক সমষ্টি মানে আসলে অ্যাস ইনফিনিটি। অসীমতক সমষ্টি বলছে 5/6 হলে সাধারণ অনুপাত কত, মানে আর এর মান কত, এটা তোমাকে জানতে চাইছে। তো তোমরা কিন্তু জানো অসীমতক সমষ্টি মানেই আমরা জানি a/1 - r, এটা কিন্তু আমরা সূত্র জানি। এখন বলো অসীমতক সমষ্টির মান কত? 5/6, তাহলে এটার মান 5/6 বসাই দিলাম। a এর মান কত? 1/3, 1/3 বসাইলাম। 1 - r, আর এর মানই তো আমাকে নির্ণয় করতে হবে। এখান থেকে এখানে লিখি দেখো, তাহলে কি লেখা যায় একটু আমার বলতে পারবি? এখান থেকে ক্যালকুলেশন করা যাবে না যাবে না? অবশ্যই যাবে। আমরা যদি এটাকে এই পাশে আনি তাহলে 5/6, আচ্ছা না এভাবেও লেখা যায় যে 5 ইন্টু, সরি 5 ইন্টু 1 - r, এই যে 5 ইন্টু 1 - r আর 6 ইন্টু 1/3, ঠিক আছে? তাহলে 5 - 5r ইকুয়াল টু 2। তো তাইলে 5 - 2 ইকুয়াল টু 5r, আলটিমেটলি 3 ইকুয়াল টু 5r, সুতরাং r ইকুয়াল টু কত? 3/5, এটাই আনসার, শেষ। দেখ আর এর মান চলে আসছে কত ইজিলি, আর এর মান চলে আসছে কত সহজে, 3/5। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আমাদের ট্যালেন্টেড পোলাওয়াইন গুলা আব্দুল্লাহ সানি, কাসানো, তারপর হচ্ছে যে অসার মাহমুদুল হাসান, সবাই 3/5 আনসার দিয়ে দিছে। তো তোমরা পারবা নাকি পারবা না? তো আমার মনে হয় আজকে আমি ভাবছিলাম যে অসীম ধারার পরে তোমাদেরকে দ্বিপদী বিস্তৃতিটাও একটু পড়াই দিব, কিন্তু বুঝতে পারতেছো ক্লাস শুরু করছি সেই কখন, এখন অবধি আমরা দুইটাই চ্যাপ্টার শেষ করতে পারছি। নেক্সট ক্লাসের শুরুতে তোমাদের দ্বিপদী বিস্তৃতি করাবো। দ্বিপদী বিস্তৃতির সাথে আমরা হয় জ্যামিতি না হয় অন্য একটা চ্যাপ্টার পড়বো, ঠিক আছে? তো আজকের ক্লাসে এতটুকু থাক। তোমাদের আজকের ক্লাসে তোমরা কিছু কিছু শিখতে পারছো নাকি আমাকে একটু জানাও তো। তোমাদের আজকের ক্লাসে কিছু মানে একটু হইলেও কোনো কি জ্ঞানটা বাড়ছে নাকি? ওই যে বহুপদীর কথা বললাম, মূলদ অমূলদের কথা বললাম, বা হচ্ছে তোমার কিভাবে মূলের প্রকৃতি নির্ণয় করতে হয় সেটার কথা বললাম, সেটা কি কিছু শিখছো নাকি আমাকে একটু জানাও দেখি, বলো। আজকের ক্লাস আমরা এতটুকুতেই থাকবো। কিছু কি শিখছেন আপনারা? আপনারা যদি না জানান তাহলে কিভাবে হবে? আপনাদের সাথে যদি কথাবার্তা না হয়। আর অবশ্যই তোমরা যেই কলেজেই অ্যাডমিশন নাও না কেন, ম্যাথ কোর্স আমারটাই করবে। অদম্য ব্যাচ, প্রচারণা ছাড়া অসম্ভব, প্রচারণা করতে হবে। এই যে অদম্য ব্যাচে তোমরা বাধ্যতামূলক জয়েন করে ফেলবা। আমার ব্যাচের নাম তোমাদের HSC 27-এর যে ব্যাচ, সেই ব্যাচের নাম হচ্ছে অদম্য ব্যাচ। সে অদম্য ব্যাচে অবশ্যই তোমরা চলে আসবা। স্যার ম্যাট্রিক্সের রুটিনটা দিন আমাকে প্লিজ। ম্যাট্রিক্সের রুটিন, আমার ক্লাস প্রত্যেক শনি সোম বুধ রাত 8টায়। তাহলে ম্যাট্রিক্স নির্ণয়কে আমার ক্লাস কখন? ম্যাট্রিক্স নির্ণয়কে আমার ক্লাস হচ্ছে প্রত্যেক শনি সোম বুধ রাত 8টায়, বাদ শেষ।
শনি, সোম, বুধ, রাত 8টায়। তো তাইলে আমাদের কয়টা ক্লাস গেছে এখন পর্যন্ত? 3টা ক্লাস গেছে। 3টা ক্লাসে অনেক কিছু পড়ে ফেলছি। তো তোমরা ওই 3টা ক্লাস দেখার পরে তারপর যদি তুমি আমার 4র্থ নম্বর ক্লাস, যেটা আগামীকাল হবে, সেখানে আসো, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা, জি স্যার, অনেক কিছু শিখছি। ইয়েস স্যার, শিখছি অনেক কিছু। আরাফাত, তারপরে কাকুলি, অনিতা সরকার, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তাইলে প্র্যাকটিস শিট দিয়েন। আমি একটা কথা বলি, প্র্যাকটিস শিট গুলো কি জানো? এগুলো হচ্ছে যে তোমার যে কোনো, তুমি একটা সত্যি কথা বলে, যে কোনো তুমি এনডিসি, হলিক্রস, বা হচ্ছে তোমার কি এই যে এনডিসি, হলিক্রস, সেন্ট জোসেফ, এগুলার যে ভর্তি পরীক্ষার প্রশ্ন তুমি নেটে সার্চ করলে এমনিতেই পাবা। তুমি যে কোনো খান থেকে র্যান্ডমলি ধরে ধরে তুমি প্র্যাকটিস করা শুরু করো। তোমাকে আমি কয়েকটা শীটের মাধ্যমে যদি গন্ডিতে আটকাই দিই, তাহলে হচ্ছে একটু প্রবলেম। তোমরা আজকে শিখছো না, তোমার যদি বেসিক ঠিক থাকে, বেসিকের উপর সবচেয়ে বেশি জোর দিবা। বেসিক ঠিক থাকলে আল্লাহর দুনিয়ার যে কোনো খান থেকে যা ইচ্ছা তা দেখ, তাহলে তুমি পারবা। বেসিক ঠিক করাটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট। এই জন্য প্র্যাকটিস শিটের উপরে শুধু সীমাবদ্ধ থাকবে না, ইম্পর্টেন্ট কম বেশি সবকিছুই, ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অনেক কিছু হইতে পারে, তুমি বেসিকের প্রতি জোর দিবা। ঠিক আছে? তো ম্যাথ পুরোটা এটার উপরই। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো শুধু সলভ করো, তুমি 100% কমন পাবো এখান থেকে। ঠিক আছে? ওকে, তাহলে স্যার আমি আপনার বিগ ফ্যান হয়ে গেছি পুরা। আব্দুল্লাহ জানি, আপনি যেহেতু ভালো পড়েন, চট্টগ্রাম স্টুডেন্ট অনেক লাকি। মুনতাহি, আরে মুনতাহিও আছিস নাকি? ওয়াও স্যার, আমিও আছি। আচ্ছা, দেখো, চট্টগ্রামে তো এই যে ম্যাথলেটস, এটাই হচ্ছে আমার পরিবার। আমার আপাতত আমরা এখানে ছোট পরিবার, 43,000 মেম্বারের আমাদের পরিবার, কিন্তু এটা আমি পরিবারই ফিল করি। আমার পরিবারের মধ্যে হচ্ছে যে তোমার যারা যারা আছে, আমাদের ম্যাথলেটস যারা যারা আছে, আমার মনে হয় সবার সাথে আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। এবং এবং কেউ যদি চট্টগ্রামে থাকো, ম্যাথলেটস কেবি প্লাজা চক বাজারে এসে তোমরা যোগাযোগ করতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা যারা চট্টগ্রামের বাইরে আছে, অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে আছে, তারা অবশ্যই আমাদের এই অদম্য ব্যাচে রেদওয়ান্স মেথডের সাথে যুক্ত হয়ে যাইও। শুধু আমার কেন, এখানে যারা যারা আছে না কেন, হাসানের নাম আছে, রেদওয়ান আছে, জিন্নুরাইন ভাই আছে, তারপরে শিপন আছে ইংলিশের জন্য, যারা যারা আছে সবাই বেশ ভালো পড়ায়, একদম ফর শিওর। তোমরা প্লিজ ওদের ক্লাস সবার গুলো করিও। ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা, বাই।